পিছনে খেলে আমি দেখতে পিছনে গিয়ে ছবি সবচেয়ে ভালো হয়। বন্দে মাতরম। সমিতির সভাপতি মনোয়ারা বিবি, তাকে সাথ দেবেন উদ্বোধন করলেন বারাসাত পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি মনোয়ারা বিবি, প্রাক্তন সভাপতি ইফতিকার উদ্দিন, আমার পড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি শ্রীযুক্ত মানস ঘোষ, শাহাবুদ্দিন আলী কর্মাধ্যক্ষ বারাসাত পঞ্চায়েত সমিতি, সভাপতি কীর্তিপুর পূর্বাঞ্চল, AKM ধারা জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম প্রধান দাঁতপুর, আসের আলী মল্লিক কর্মাধ্যক্ষ বারাসাত পঞ্চায়েত সমিতি। ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লই আছে দাঁড়াই, শুষ্ক হৃদয় লই আছে দাঁড়াই, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানভিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানভিমান। বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লই আছে দাঁড়াই, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। নমস্কার। চারে উড়ে মেঘনা নদীর পায়ে, দেখা হলে আমার কথা কইও গিয়া তারে, মেঘে
মেঘনা নদীর পারে বন বিহঙ্গ যাও রে উড়ে মেঘনা নদীর পারে কোকিল ডাকে বকুল ডালে যে মানঞ্চে সাজে সকালে কোকিল ডাকে বকুল ডালে যে মানঞ্চে সাজে সকালে আমার বন্ধু করে সেথা আমার বন্ধু করে সেথা কুলের কিনারে মেঘনা নদীর পারে বন বিহঙ্গ যাও রে উড়ে মেঘনা নদীর পারে গিয়া তারে দিয়া আইসো আমার শাপলা মালা আমার তারে লইয়া আইসো তাহার বুকের জ্বালা বন্ধু তাহার বুকের জ্বালা সে যেন রে বিয়া করে সোনার কন্যানে ঘরে আমার পাটের জোর পাঠাইয়া আমার পাটের জোর পাঠাইয়া দিব সে কন্যারে মেঘনা নদীর পারে বন বিহঙ্গ যাও রে উড়ে মেঘনা নদীর পারে দেখা হইলে আমার কথা কইও গিয়া তারে মেঘনা নদীর পারে। নমস্কার। ধন্যবাদ সৃজনীকে। অন্য সুন্দর সকলেই করতালি দিয়ে অভিবাদন জানাবো। একটা সুদর্শন মেমেন্টো স্মৃতি স্মারক ওনার হাতে তুলে দেওয়া হচ্ছে। একটু ঠিক করে দেবে ওটা তুলে। এই মঞ্চে সকলকে আমরা স্বাগত জানাই। হ্যালো, আমরা মেহেদী হাসান বেলিয়াঘাটা অঞ্চল, শাসন অঞ্চল এবং দাঁতপুর অঞ্চল থেকে যারা এসছেন প্রত্যেকেই শুভ বিজয়ার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে আপনাদের কাছে বিনীত অনুরোধ, যেহেতু রাস্তার পাশে অনুষ্ঠানটা হচ্ছে, আপনারা বাইকগুলো একটা নির্দিষ্ট স্থানে রাখবেন। মনিদা, মান্নানদা, আসেরদা প্রত্যেককেই বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব আমাদের বারাসাত ব্লক টু তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে। এই সকলকে ধন্যবাদ জানাই এবং আঞ্চলিক নেতৃত্ব আছে, তাদের আমাদের মঞ্চে দুই সাইডে বসার জায়গা করা আছে। আপনারা মঞ্চটা যদি একটু ফাঁকা করে দেন তাহলে আমাদের বাইরে যে সমস্ত অতিথিরা এসেছেন তাদেরকে আমরা অনুগ্রহ করে বসতে দিতে পারি। ধন্যবাদ। এরপর আমরা আর মানুষদাকে অনুরোধ করব মেহেদীদাকে বরণ করে নেওয়ার জন্য। 2 নম্বর অঞ্চলের সভাপতি তথা কর্মাধ্যক্ষ এরপর বরণ করে নিতে বলবো আমাদের জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ বর্তমান সদস্য একেএম ফারাদ মহাশয়কে। বরণ করে নেওয়ার জন্য ডেকে নেব
অরবিন্দ দাসকে বরণ করে নেব আমাদের দাঁতপুর অঞ্চলের প্রধান মনিরুল ইসলাম মণি মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব আমাদের নাসির ভাইকে। দাঁতপুর পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য ডেকে নেব আমাদের বাবাই মোদিকে। সাতটা অঞ্চলের সভাপতি তারাও মঞ্চে থাকবে। এরপর বরণ করে নেব আমাদের শাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভেনার রঞ্জিত মণ্ডল মহাশয়কে। বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব আলমগীরকে। এরপর বরণ করে নেব আমাদের কীর্তিপুর 1 নম্বর অঞ্চলের সভাপতি মান্নান আলী মহাশয়কে। মুজাফফরদাকে অনুরোধ করব বরণ করে নেওয়ার জন্য। মান্নান আলী অনুরোধ করব আমাদের মুজাফফরদাকে। অঞ্চলের প্রধান, উপপ্রধান এবং জেলা পরিষদের এরপর মেম্বাররা বরণ করে নেব বসবে। আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আসের আলী মহাশয়কে। বরণ করে নেওয়ার জন্য ডেকে নেব অরবিন্দ সরকার মহাশয়কে। এবার বরণ করে নেব আমাদের খুব প্রাণপ্রিয় কাছের মানুষ ঘনাদাকে। বরণ করে নেওয়ার জন্য আমি সাকিবকে অনুরোধ করব। পারভিন আছেন, শাহাবুদ্দিন আখন্দি আছেন, মিজানুর রহমান মুন্নাদা আছেন, ফরিদাদি আছেন, শেরিনাদি আছেন, আমাদের রমাপাত্র আছেন, আমাদের রাখি মণ্ডল আছেন। আমাদের অতিথি বরণ পর্ব চলছে। আমাদের বারাসাত 2 নম্বর ব্লক টু এক ঝাঁক নেতৃত্ব আজকে। আমি প্রথমে আমার আন্তরিক শ্রদ্ধা, প্রীতি এবং শুভ বিজয়ের ভালোবাসা নিবেদন করছি। বয়স্কদের পায়ে প্রণাম নিবেদন করছি। বন্ধু সাথী যারা লড়াইয়ের ময়দানে আছো তাদেরকেও একই অভিব্যক্তিতে শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আপনাদের এই এলাকার মানে বারাসাত ব্লক 2 এর সভাপতি যিনি ছিলেন, আমার অত্যন্ত কাছের মানুষ ছিলেন, মাননীয় শম্ভুনাথ ঘোষ মহাশয়, যেদিন পরলোক গমন করেছিলেন সেদিন আমি নিজেও খুব অসুস্থ ছিলাম। আমার এই ডান চোখটাতে উপর্যুপরি 2 মাসের মধ্যে 3 বার অপারেশন হয়, গ্লুকোমা বাস্ট হয়ে গেছিল। মানস ভাই আমাকে ফোন করেছিলেন, আমি সেদিন আসতে পারিনি। আমার হৃদয়ের একটা খামতি থেকে গেল, যার সাথে দীর্ঘদিন দল করেছি, তার শেষ যাত্রায় আমি সঙ্গী হতে পারিনি। তো যাই হোক, আপনারা যারা এখানে এসেছেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আগামী সংক্ষিপ্ত কিছুদিনের মধ্যেই আমাদের আরেকটা পরীক্ষায় নামতে হবে। আমার দৃঢ় বিশ্বাস এই বিজয়া সম্মেলনকে কেন্দ্র করে আমাদের দলের দ্বারা উচ্চ নেতৃত্বরা আছেন, তারা সকলে এখানে আছেন। বিশেষ করে 7টা অঞ্চলের সভাপতিরা আছেন এবং প্রধান সাহেবরা আছেন, উপপ্রধানেরা আছেন এবং প্রত্যেকটা অঞ্চলে যারা ছাত্র যুব বন্ধুরা আছেন, মহিলারা আছেন, তাদের সকলকেই এরপরে যারা নেতৃত্ব আসবেন তারা কিছু নিদান দেবেন আর কি, কিভাবে আমাদের লড়াইটা হবে। আমি প্রথমে একটা কথা বলি যে আপনারা দেখেছেন যে আপনারা দেখেছেন যে বিজেপি ব্যাপারটা কোনো ব্যাপারই না আমাদের পশ্চিম বাংলায়, এমনকি সারা ভারতবর্ষে। তাদের অস্তিত্বের যে সুদৃঢ় ব্যাপার ট্যাপার ছিল সেগুলো কিন্তু সব উড়ে গেছে কর্পূরের মতো। এখন তাদের ক্ষমতায় থাকা দিল্লির ক্ষেত্রে একটা গোজামিলে ব্যাপার, গুন্ডাগিরি চলছে, ভোট কিনে নেওয়া চলছে, ইভিএমের হ্যাকিং চলছে, বিভিন্ন রকমের ব্যাপার চলছে। এই সমস্ত করে তারা বুঝতে পারছে না আগামী দিনে তারা থাকবে কি থাকবে না। একটা কথা বলি, এই সরকারের যিনি অর্থমন্ত্রী, প্রচণ্ড পাণ্ডিত্য আছে তার, নির্মলা সীতারামন, তার স্বামী প্রভাকর পরকরলা গত যে ইলেকশনটা হলো সেই ইলেকশন সম্পর্কে বলেছেন ৭৯টা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি চুরি করে জিতেছেন। এবং আমাদের ইন্ডিয়া জোটের নেতা যাকে প্রতিনিয়ত কটাক্ষ করেন রাহুল গান্ধী,
রাহুল গান্ধী যেটা বলেছেন ভোট চোর গদি ছোর, ইতিপূর্বে এই রাহুল সম্পর্কে রাষ্ট্রদ্রোহিতার অনেক অভিযোগ করেছেন এবং তার বিরুদ্ধে কেস পর্যন্ত লাগু করেছেন এনআইএ অ্যাক্ট ইত্যাদি। কিন্তু এই কথা বলার অপরাধে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু তার বিরুদ্ধে কেসটা করতে পারেনি, কেসটা দিতেও পারেনি, কারণ ঘটনাটা বাস্তব। এই যে বেনারস কেন্দ্র, এই বেনারস কেন্দ্রের বিভিন্ন এলাকাতে যে ভোটটা পড়েছে, ইভিএমের যে ভোটটা পড়েছে আর কি, তার পরিমাণ হচ্ছে 11 লক্ষ, আর ইভিএমে কাউন্টিং হচ্ছে 12,87,000। এখন এ সমস্ত খবরগুলো প্রকাশ ভাই আপনি পেলেন কি করে? কারণ আমরা তো জানি যে গদি মিডিয়াগুলো, চটিচাটা মিডিয়াগুলো এ সমস্ত খবর দেয় না। ইদানিং এই সমস্ত খবর কিছু কিছু ইউটিউবাররা দিচ্ছে এবং কিছু কিছু ব্লগাররা দিচ্ছে, তার থেকে আমরা পাচ্ছি। এবং ইউটিউবারদের পেছনে প্রচুর টাকা খরচা করে অনেক ইউটিউবারদের পারচেস করে নিয়েছে। এই রকম ঘটনা আরও শুনলে অবাক হয়ে যাবেন যে মহারাষ্ট্রে গত লোকসভা নির্বাচনে বিজেপি জোট পর্যুদস্ত হয়েছে এবং বিরোধী জোট প্রচুর পরিমাণে তারা ভোট পেয়েছে। ঠিক তার 7 মাস পরে মহারাষ্ট্রে যখন নির্বাচনটা হয়, 7 মাসের ব্যবধানে সেখানে প্রায় 5.5 লক্ষ ভোট বেশি হলো। ফলে তারা গুন্ডাগিরি করে গোজামিলে ইভিএম হ্যাকিং করে নির্বাচনে জিতল। সবথেকে বড় কথা, সম্প্রতি আমাদের অভিযোগগুলো যে সত্য, দিল্লির যে মুখ্যমন্ত্রী হয়েছেন রেখা গুপ্তা, যাকে আমরা দেখেছি বেলি ড্যান্স করতে, ভাবতে আমাদের অবাক লাগে। রেখা গুপ্তা নিজে একটা কথায় প্রেস মিট করতে গিয়ে বলে দিলেন, তিনি বললেন যে আমরা ইভিএম হ্যাক করলে দোষ, 70 বছর ধরে তো তোমরা করেছো ভাই। 70 বছর ধরে ইভিএম ছিল না, মোটামুটি 92-93 সাল থেকে ইভিএম টেস্ট, ব্যালট টেস্ট ছিল, তারপরে ইভিএম টেস্ট। সব থেকে মজার কথা, সারা পৃথিবীতে যে সমস্ত উন্নতশীল দেশ, উন্নয়নের দেশ ইভিএম মেশিন তৈরি করে, ইভিএমে ভোট হয়, তারা কিন্তু আবার ব্যালটে ফিরে এসছেন। আমি বারে বারে বিভিন্ন সভা সমিতির মধ্য দিয়ে আমাদের বন্ধুরা বলেছেন, এতই যখন জনপ্রিয়তা, তখন ভারতবর্ষের প্রত্যেকটা বিরোধী দল যখন ব্যালটে ফিরে আসতে বলছে, আপনি ফিরে আসছেন না কেন? আপনার বিবেক জাগ্রত হোক। আপনি একবার বলুন না যে আমি তো বিশ্বগুরু, আমাকে মিডিয়াগুলো বলছে, আপনাদের কিছু চামচা বসতবদ মানুষ যারা আছেন তারা বলছে, তাহলে আমি বিশ্বগুরু হিসাবে আমি আপনাদের কথা মেনে নিলাম, ব্যালটে ফিরে আসছি, কিন্তু আসছেন না, সেটা হবে না। তো যাই হোক, যে অবস্থায় আমরা প্রতিশ্রুতি মতো এই সরকারকে স্বাগত জানিয়েছিলেন অনেক মানুষ, আমার দৃঢ় বিশ্বাস এখানে যারা আছেন তারা হার্ডকোর তৃণমূল, তারা হার্ডকোর বিজেপি বিরোধী, সিপিএম বিরোধী, তারা কিন্তু নয়। কিন্তু কিছু মানুষ তাদের প্রতিশ্রুতি অনুযায়ী তাদেরকে ভগবানের দূত হিসাবে চিহ্নিত করেছিলেন। অনেক প্রতিশ্রুতি ছিল, প্রাইস ইন্ডেক্স কমে যাবে, মূল্যবৃদ্ধি কমে যাবে, 15 লক্ষ টাকা আসবে, 2 কোটি করে চাকরি হবে, সে সমস্ত প্রতিশ্রুতি কিন্তু পালিত হয়নি। তাহলে যে বিজেপির কথা মতো আমরা কিছু মানুষ এখানে যারা আছেন তারা নয়, আমরা কিছু মানুষকে দেখেছি তাদের দিকে যেতে, তারাও কিন্তু এখন আশাহত হয়ে গেছেন। এবং যত বেশি দিন যাচ্ছে আমাদের মোদির টিআরপিটা কিন্তু কমছে, বিজেপি সরকারের দিল্লিতে কিন্তু টিআরপিটা কমেছে। একদিন মোদির ড্রেস নিলাম হতো, সেখানে চড়া দাম উঠত। সম্প্রতি 2 বছর আগে যখন মোদিজির ড্রেস নিলাম হয়েছে, সেখানে কেউ দাম দেননি, মানে মূল্য দিয়ে নিলামে কেউ অংশগ্রহণ করেনি। এটাই কিন্তু মানুষের মন থেকে প্রত্যাখ্যাত হওয়ার একটা বড় দৃষ্টান্ত। আপনাদের আরও জানাতে চাই, শুনলে অবাক হয়ে যাবেন, আমরা যখন প্রথম রাজনীতি শুরু করেছিলাম 78, 79, 80 সালে, তখন আমাদের কিছু ছাত্র ফেডারেশনের বন্ধু, যুব ফেডারেশনের বন্ধুদের সাথে যোগাযোগ ছিল। আমরা তখন প্রচণ্ড প্রতিকূলতার মধ্য দিয়ে দলটা করছি তখন কংগ্রেসে। ওরা তখন কিছু মন জয় করা স্লোগান দিতেন। সেদিন ওরা স্লোগান দিতেন, ভারতবর্ষে যে শিশু জন্ম নেয় তার মাথার পরে 42,000 টাকা দেনা, তার মাথার পরে 42,000 টাকা দেনা। আজকে সেই সমস্ত ছাত্র ফেডারেশনের বন্ধু যারা রাজনৈতিক দ্বন্দ্বে অবতীর্ণ না হয়ে এখনও আমাদের সাথে সম্পর্ক রাখে, তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই সেই কথাটা, যে বন্ধু, আজকে তোমার দলটা কোথায় গেল? আজকে তোমার দলে ছাত্র যুব নেতারা কেন বলে না যে শিশু জন্ম নেয় এখন তার মাথার পরে 1,42,000 টাকা দেনা? এখন তোমার দল কেন কথা বলে না যে শিশু জন্ম নেয় তার মাথার পরে 1,42,000 টাকা দেনা? সর্বোপরি আপনারা দেখেছেন সম্প্রতি একটা রেটিংস হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের তালিকায়,
সব থেকে বেশি ঋণগ্রস্ত দেশ হচ্ছে বিশ্বে ভারতবর্ষ। সব থেকে বেশি ঋণগ্রস্ত দেশ হচ্ছেন আমাদের দেশ ভারতবর্ষ। এবং এটা ঘটনা ৬৭ বছরে 14 জন প্রধানমন্ত্রী, ৬৭ বছর 14 জন প্রধানমন্ত্রী। আমাদের দেশের ঋণ ছিল ৫৭ লক্ষ কোটি টাকা, আর 11 বছর একজন প্রধানমন্ত্রী আমাদের দেশে ঋণ দাঁড়িয়েছে 2,07,000 কোটি টাকা। তাহলে এই হচ্ছে অবস্থা। এবং আমি নির্মলা সীতারামনকে বলতে শুনেছি যে মনমোহন সিং সে আবার কে? মনমোহন সিং কোনো ব্যাপার নাকি? মনমোহন সিংয়ের অর্থনীতি ছিল হাফ বেকড মানে অর্ধসেদ্ধ। এটা তো ঘটনা। আজকে অর্ধসেদ্ধ জিনিস ডাক্তাররা আমাদের খেতে বলেন, পেঁপেটা পুরোপুরি সেদ্ধ করে খাবেন না, কচকচানি পেঁপেটা খাবেন, তাতে লিভারের উপকার হবে। অনেক সবজি আছে অর্ধসেদ্ধ খেলে স্বাস্থ্যকর ব্যাপার হয়ে দাঁড়ায়। তাহলে নির্মলা সীতারামন বলেন মনমোহন সিংয়ের অর্থনীতি হচ্ছে হাফ বেকড, আমি এটাকে ফুল বেকড করে দিলাম। তা ফুল বেক করার ঠেলায় আজকে মূল্যবৃদ্ধি কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনাদের একটু ভাবতে হবে। আজকে মূল্যবৃদ্ধি কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনাদের ভাবতে হবে। আমাদের এই মুহূর্তে যারা প্রান্তিক মানুষ, মায়েরা, বোনেরা আছেন, লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার আগে থেকেই তাদের বাড়িতে বাড়িতে একটা করে ছোট্ট লক্ষ্মীর ভাণ্ডার ছিল। যখন দেখেছি অসংগঠিত মানুষ সে প্রতিদিন কাজে যেতে পারছে না, বয়সটা বাড়ছে এবং দুদিন বিশ্রাম নিচ্ছে, বাড়ির লক্ষ্মী দেবী বলছেন কি গো তুমি কাজে যাবে না? না, শরীরটা খুব খারাপ, আমার একটু ওষুধ কিনতে হবে, পয়সারও সংকট। তখন আমি দেখেছি লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার আগে যারা আমাদের লক্ষ্মী দেবীরা বাড়িতে ছিলেন তারা বলতেন দেখো আমি একটা ঘটের মধ্যে কিছু পয়সা রেখেছি, হ্যাঁ এই পয়সাটা তোমার আয় থেকেই আমি কিন্তু হাত সাবাই করে রেখেছি। এই ব্যাপারটা ছিল। আজকে জানাতে চাইছি যে সেই ক্ষেত্রে যে ছোট সঞ্চয়গুলো ছিল সেই সঞ্চয়গুলো কিন্তু আমাদের দেশের কেন্দ্রের যে সরকার তাদের অর্থনীতির কারণে একদম বিলীন হয়ে গেল। আজকে আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্ত জিনিসপত্র, খাবার দাবার কিনতে হয়, খাতা বই পেন কিনতে হয়, তার পেছনে খরচা বেড়েছে প্রায় 42% এবং স্বল্প সঞ্চয়টা একদম উড়ে গেছে। এই সমস্ত কারণগুলোতে আমরা জর্জরিত হচ্ছি। এবং আপনারা বলুন যে হাফ বেকড মনমোহন সিংয়ের অর্থনীতিতে আমরা কত ভালো ছিলাম। তখন আমাদের পরম্পরা ছিল হতে পারে দিন তবু নহিমরাহীন। আমাদের বাড়িতে তখন কোনো অতিথি আসলে আমাদের কোনো ব্যাপার ছিল না। এই যে ফ্যাশনেবল যে সমস্ত খাবার দাবার তখন আমরা রপ্ত করতাম না, কিন্তু তাতে আমাদের একটা মানসিক শান্তি ছিল। আমরা তাই দেখতে পাচ্ছি যে দুর্বিষহ একটা অবস্থার মধ্যে দিয়ে পড়েছি, সঞ্চয় নেই। আরও বড় কথা, কত বড় মানে জল্লাদ সরকার দেখুন, যখন কোভিড চলছে, যখন গাড়ি বাস চলছে না, যখন আন্তর্জাতিক দুনিয়ায় তেলের দাম, জলের দামে ফলের রস, ঠিক সেই সময়ে 1 ব্যারেল তেলের দাম কত ছিল বাড়িয়ে দেওয়া হলো এবং সেই যে প্রায় 40 লক্ষ কোটি টাকা আয় করলেন, এখনও পর্যন্ত সেই তেলের দাম কিন্তু কমলো না। অথচ আমাদের পেট্রোলিয়াম মন্ত্রী যিনি ছিলেন, এমনকি বাবা রামদেব, আমাদের বাবা রামদেব, সেও বলেছিল 50 টাকা 60 টাকার মধ্যে তেল দেবো। আজকে এইভাবে কালোবাজারি করে করে আমাদের জীবনটাকে খুব ক্লান্তির মধ্যে, খুব মানে বিস্ময়কারী অবস্থার মধ্যে পৌঁছে দিয়েছেন। মূল্যবৃদ্ধিটা এমন জায়গায় গিয়েছেন এবং আমাদের দিদি জিএসটি প্রত্যাহার করার কথা বলেছিলেন, স্বাস্থ্যতে, বিমাতে, বিভিন্ন জায়গায়। এলআইসি নামক সংগঠনটা একজন বন্ধ হয়ে গেল। আমাদের কাছে এলআইসিটা ছিল ছোট সঞ্চয়ের একটা জায়গা, ডাকঘরটা ছিল ছোট সঞ্চয়ের একটা জায়গা। ডাকঘরটা এখন কি করছে, আমাদের প্যাকার্স আর মুভার্সে তৈরি হয়েছে। অর্থাৎ আপনারা যদি বাড়ি ঘরদোর চেঞ্জ করেন তাহলে আপনার আলমারি নিয়ে যাবে, আপনার টেবিল নিয়ে যাবে, আপনার টেলিভিশন নিয়ে যাবে। এবং সবথেকে বড় কথা, কিভাবে এরা বড় লোককে চাটন দিচ্ছে, কিভাবে এরা বড় লোকের সঙ্গী হচ্ছে, এই অভিজ্ঞতা আপনাদের কাছে অনেক আছে। আজকে জানাতে চাইছি এই যে ডাকঘর মানে বিএসএনএলের খুঁটি, এই বিএসএনএলের খুঁটিতে আমাদের জিও কোম্পানির তার লাগিয়ে, জিও কোম্পানির কেবল লাগিয়ে আজকে হাজার হাজার কোটি টাকা আয় করছেন, আর আমাদের বিএসএনএলের কর্মচারীরা সব বেকার হয়ে যাচ্ছে। আমি তো বলছি যে মোদিরা যে স্লোগানগুলো দিয়েছিলেন সেই স্লোগানগুলো কিন্তু আমাদের জন্য কার্যকরী হয়নি। তাই একটা লোক বারে বারে মিথ্যা কথা বললে, এটা করে দেবো সেটা করে দেবো বললে পারে, তাকে প্রথম বলা হয় মিথ্যাবাদী। তারপরে যখন দেখা যায় তার কোনো পরিবর্তন ঘটছে না, তখন তাকে লোকে প্রতারক বলে। এবং আমি মনে করে থাকি যে আপনারা ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ এই যে জুমলা কথাটা শুনেছেন, এই জুমলা কথাটা মানে হচ্ছে মিথ্যাবাদী বা মিথ্যা বলা। এটা মনে হয় আমাদের মোদির বলা এবং মোদির কাজে, তার পরিপ্রেক্ষিতে সারা ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ এই জুমলা কথাটার মানে অনুভূত করতে পারছেন। এমতো অবস্থায়
আপনাদের আরও জানাতে চাই কি অবস্থা দাঁড়িয়েছে দেখুন। আজকে সত্য কথা বলতে কি বিভাজন আর মিথ্যা ছাড়া ভারতীয় জনতা পার্টির কাছে আর কিছু নেই। মিথ্যা বলা আর পার্থক্য সৃষ্টি করা ছাড়া আর কোনো কাজ তাদের নেই। শুনলে অবাক হয়ে যাবেন কিভাবে বিভাজনটা সৃষ্টি করছে। আমাদের জগন্নাথ দেবের মন্দির হচ্ছে, সেখানে একটা হিংসা বিদ্বেষ পরিণত ছুড়ে দেওয়া হচ্ছে। মুর্শিদাবাদের একটা মিষ্টির দোকান থেকে পুরীর জগন্নাথ দেবের গজা করা হয়েছিল। আমি জানি না মেদিনীপুরে কোনো বেনমান মির্জাফরের জন্ম হয়েছে কিনা। আপনাদের সকলের জানা আছে মেদিনীপুর হচ্ছে একটা শহীদদের পীঠস্থান, বিপ্লবের পীঠস্থান, সতীশ সামন্তর জায়গা, মাতঙ্গিনী হাজরার জায়গা, অজয় মুখোপাধ্যায়দের জায়গা। মেদিনীপুর হচ্ছে আমাদের আরও অনেক যারা স্বাধীনতা সংগ্রামী আছে তাদের জায়গা। আজকে সেই মেদিনীপুরে জন্ম নেওয়া একটা মির্জাফর, একটা বিভীষণ, সে বলছে কিনা ওই গজাটা খাবেন না, ওই গজাটা হচ্ছে হালাল গজা। তো এখানে যারা হিন্দু মুসলমানের মিলিত বন্ধু বান্ধবরা এখানে আছেন, বয়স্ক মানুষেরা এখানে আছেন। আমি তো গ্রাম সম্পর্কে যেটা জানি, গ্রামে যে চাষবাস হয় সেই চাষবাসের মধ্যে অধিকাংশ হচ্ছেন আমাদের হিন্দুদের মধ্যে ঘোষ সম্প্রদায়, আমাদের হিন্দুদের মধ্যে কাপালি সম্প্রদায়, আমাদের হিন্দুদের মধ্যে নমশূদ্র সম্প্রদায়। সব মিলে যদি 30% হয়, বাকিটা হচ্ছে প্রায় 50-60% হচ্ছে মুসলিম সম্প্রদায়। আমি এটাও জানি যে মমতা ব্যানার্জির নীতি অনুযায়ী গ্রামের যেভাবে উন্নতি ঘটেছে, তাই গ্রামে আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষেরা অনেকে গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন, শহরমুখী হচ্ছেন, একটু পড়াশোনা শিখছেন, কম্পিউটারে রপ্ত করছেন, চাকরি বাকরি করছেন। কিন্তু আমাদের সংখ্যালঘু ভাইরা গ্রামে পড়ে আছেন, কারণ তাদের চাষবাসের মধ্য দিয়ে আজকে তাদের সংসার গুরজান ভালোই হচ্ছে। আজকে সেই রকম জায়গায় দাঁড়িয়ে আমি তো বলতে চাই, এখান থেকে অনেক মানুষ আমাদের এলাকায় বিভিন্ন ফ্ল্যাটে মাছের জোগান দেন। আমাদের এলাকায় বিভিন্ন পাড়ায় মাছের ব্যবসা করেন, দুধের ব্যবসা করেন। বাসপুলে ঘোষপাড়ার অনেক মানুষের সাথে আমার পরিচয় আছে। তা তাদেরকে জানাতে চাই যে যদি এখানকার হিন্দু ভাইরা বলেন যে আমি মুসলমানদের চাষ করা সবজি খাবো না, আমি মুসলমানদের তৈরি করা বেনারসি শাড়ি দিয়ে আমার মেয়ের বিয়ে দেব না, আমি মুসলমানদের চাষ করা তৈরি করা বিরিয়ানি দিয়ে আমার মেয়ের বিয়েতে বা ছেলের বিয়েতে বিরিয়ানি আইটেমটা করব না, তাহলে এই প্রশ্নটা করা কি কঠিন হবে? এছাড়া ওদের কোনো কাজ নেই। আপনাদের তাই জানাতে চাইছি যে এই যে ট্রায়ালটা দেখছেন, এটা সবেমাত্র একটা বিজয়া সম্মেলন উপলক্ষে আমার এখানকার বারাসাত ব্লক 2 এর নেতৃত্বরা আপনাদের সামনে উপস্থিত করেছেন। এরপরে কিন্তু বিজেপি বুঝতে পারবে না কি অবস্থা হচ্ছে। এখনই মারামারি শুরু হয়ে গেছে, এখনই তারা নেতাদের সাথে দলাদলি শুরু করে দিয়েছে, কারণ তারা জানে তৃণমূল কংগ্রেসের সাথে যুদ্ধে ওটা যাবে না। তাই বারাসাত ব্লক 2 এ আজকে শম্ভুদার পরিবর্তে একজনকে না একজনকে সভাপতি দলের থেকে করবে। আপনারা সেটা চিন্তা ভাবনা করবেন। জল যাকে মর্যাদা দেবে, জল যাকে সামনে আনবেন, তার নেতৃত্বেই আমাদের বিধানসভা নির্বাচনটা করতে হবে। কারণ আপনাদের আরেকটা কথা বলি, এই বিধানসভা নির্বাচনের পরে 27-এ আমাদের রাজ্যের পৌরসভা নির্বাচনগুলো হবে এবং আপনাদেরও পঞ্চায়েত নির্বাচনগুলো হবে। আগে কিন্তু আমাদের বিধানসভা নির্বাচনটায় দারুণভাবে জয়ী হতে হবে। দারুণভাবে জয়ী হতে পারলে পরেই স্বক্ষেত্রে যে বুথে আপনারা আছেন তারা জয়লাভ করলে কিন্তু পরবর্তীকালে পঞ্চায়েতে পুরসভার প্রতিনিধিরা দাঁড়াতে পারবে, পঞ্চায়েতের প্রতিনিধি দাঁড়াতে পারবে। এটাই কিন্তু বর্তমানে দলের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি একটা পলিসি অ্যাডাপ্ট করেছেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু জানাতে চাইছি ভাজপা মানুষের সাথে বেইমানি করেছেন। জাতপাত, বিজেপি মানে জাত, বাপ জাত আর পাপ। বাপ মানে বিজেপি, ওরা যে পারিবারিক শাসনের কথা বলে, পারিবারিক শাসনের কথা বলে, আমাদের এখানে এসে বলে মমতা ব্যানার্জির ভাইপো, মমতা ব্যানার্জির ভাইয়ের বউ ইত্যাদি ইত্যাদি। অথচ সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের বাপেরা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী, তাদের বাপেরা হচ্ছে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তাদের ছেলেরা বিভিন্ন রাজ্যে এমপি হচ্ছে, তাদের মেয়েরা বিভিন্ন রাজ্যে এমএলএ হচ্ছেন। অর্থাৎ ভাজপা মানে হচ্ছে বাপ, জাত এবং পাপ। ভাজপা মানে হচ্ছে জাত, জাত মানে উচ্চ বর্ণের জাত। দলিতদের সম্পর্কে ভোটের জন্য প্রেম আছে এবং দুঃখ লাগে দ্রৌপদী মুর্মুকে যখন রাষ্ট্রপতি পদে নির্বাচন করলেন, তাকে মনোনয়ন করছেন, ভাবতে অবাক লাগে এটা দলিত প্রেম হতে পারে না। দ্রৌপদী মুর্মুকে দুধ দিয়ে স্নান করিয়েছেন, দুধ দিয়ে স্নান করিয়ে পরিশুদ্ধ করেছেন, তারপরে রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন দিয়েছেন। তাহলে জাত বাপ গেল, জাত গেল এবং হচ্ছে টাকা মানে পয়সাওয়ালা লোকসেরা বিজেপির নেতারা নেই। আমি তাই আপনাদের জানাতে চাই আর একটা সব থেকে বড় কথা,
সেটা হলো মমতা ব্যানার্জি একজন ব্রাহ্মণ বংশের মহিলা হয়ে সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে উপর্যুপরি 3বার 4বারের দিকে হাতছানি দিচ্ছে বাংলার মানুষ। মমতা ব্যানার্জির চলা বলা এবং সামাজিক ক্ষেত্রে যে কাজকর্ম, সেই কাজকর্মের পরে ভিত্তি করে আমি জানি সংখ্যালঘু সম্প্রদায়ের মায়েদের মধ্যে, বোনেদের মধ্যে আজকে যারা পঞ্চায়েতের মেম্বাররা বসে আছেন তাদের অনেকের সাথে আমার পরিচয় আছে। তারা কিন্তু সামাজিক কারণে, পাশের বাড়ির মানুষের কারণে এবং সমাজের যে পরিবর্তিত পরিস্থিতি তার কারণে শরিয়াতের আইন ভেঙে সেই সংখ্যালঘু ঘরের মেয়েরা আজকে মমতা ব্যানার্জির সাথে রাজনীতি করতে এসছেন। এবং এটাও ঠিক, আমাদের ঘরের মেয়েরা প্রথম রাজনীতি করতে চাইতেন না, শিখতেন না, কিন্তু মমতা ব্যানার্জির নেতৃত্বের কারণে, সামাজিক কারণে আমাদের ঘরের মেয়েরা কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে প্রত্যক্ষভাবে লড়াই সংগ্রামে অবতীর্ণ হয়েছে। তাই আমি জানাতে চাইছি আপনাদের কাছে, দুঃখ লাগে কোথায়, যখন বিজেপির বিরুদ্ধে কিছু বলি তখন সিপিএমের কমরেডদের দেহটা গরম হয়ে যায়, আবার যখন সিপিএমের বিরুদ্ধে কিছু বলি তখন বিজেপির বন্ধুদের দেহটা গরম হয়ে যায়। একটা অদ্ভুত মিলন চলছে। আমি তাই আপনাদের জানাতে চাই, সেই গত নির্বাচনগুলোতে যা হয়েছিল এবারও সেটা হবে। সিপিএমের লোকেরা আমরা মিটিং মিছিল করছি, আমরা বুথ অপারেশন করছি, আমাদের বন্ধুরা বাড়িতে বাড়িতে যাচ্ছেন যে আমরা এইটা করেছি, এই প্রকল্পগুলো করেছি, ইত্যাদি ইত্যাদি। আপনারা আমাদেরকে ভোট দেবেন। সিপিএম কিন্তু মাইক বাঁধছে না, সিপিএম কিন্তু মিটিংয়ে যাচ্ছে না, দু একটা জায়গায় ক্যালকুলেটিভ হতে যাচ্ছেন, গিয়ে বলবেন আমাদের যদি পছন্দ না হয় তাহলে বড় ফুলটাতে ভোট দিন। এটা বিগত বিধানসভা এবং বিগত লোকসভাতে হয়েছে। অর্থাৎ কিনা আমাদের সতর্ক থাকতে হবে। সিপিএমের ঘুরে দাঁড়াবার কোনো জায়গা নেই, কারণ বাংলার মানুষের সামনে সব থেকে বেশি হটকারিতা করেছে সিপিআইএম পার্টি। একদিনকার কথা স্মরণ করিয়ে দেই, এই ইন্দিরা গান্ধী স্বৈরতন্ত্রী ছিলেন। আমি মধ্যমগ্রাম স্কুলের নির্বাচনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কত বড় হটকারী হতে পারেন। মধ্যম স্কুলের নির্বাচন, না বিধানসভা না লোকসভা, একটা স্কুলের নির্বাচনে দেওয়ালে ইন্দিরা গান্ধীর হাতটাকে ডাইনির হাতে গেছেন, নখ দিয়ে রক্ত পড়ছে। আজকে সেই সিপিএম আজকে সোনিয়া গান্ধীর কাছে গিয়ে বলছেন, একটা বাজে কথা শুনলে হয়ে যাবে, সোনিয়া গান্ধীর কাছে গিয়ে বলছেন আপনি ভোরবেলা যে ইউরিনটা পরিত্যাগ করেন সেটাও পরিত্যাগ করবেন না, দরকার হয় আমাদের দিয়ে দেবেন, আমরা কালার করে ওটা মৃত সঞ্জীবনী সুধো বলে খাইব। এই সিপিএম, তার জন্য পশ্চিম বাংলায় প্রায় 35,000 কংগ্রেস কর্মী, এসইউসি ফরওয়ার্ড ব্লক, মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক, বিভিন্ন দলের কর্মীদেরকে খুন করেছে। আজকে এই সিপিএম কংগ্রেসের লেজুর বৃত্তি করেছে এবং পশ্চিম বাংলায় বিরোধিতা চলছে। ভারতবর্ষে আজকে ইন্ডিয়া জোটে আছে। আমি তাই জানাতে চাইছি, বক্তব্য আর দীর্ঘায়িত করব না। ইফতিকার ভাই পাশে দাঁড়িয়েছেন, শুধু বলবো রাজনৈতিকভাবে সচেতন থাকুন। বিজেপি সম্পর্কে আগে পরিষ্কার অভিজ্ঞতা অর্জন করুন। বিজেপির কাছে সংখ্যালঘুদের কোনো প্রেম নেই, বিজেপির কাছে দলিতদের কোনো জায়গা নেই, বিজেপির কাছে আমাদের যারা বর্ণ হিন্দু আছেন, যারা আমি ব্যক্তিগতভাবে বৈশ্য, তাদের কোনো দাম নেই, আমাদের যারা নমশূদ্র তাদের কোনো দাম নেই, কারণ ভোটের জন্য এদের দাম। এবং আশা করি বনগাঁ এলাকায়, শান্তনু ঠাকুরের এলাকায় মতুয়ারা বুঝতে পেরেছেন, তারা এখন নতুন করে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছেন। বিজেপির এই সমস্ত বর্ণের পরে যে প্রেম প্রীত, সেটা হচ্ছে শুধুমাত্র ভোটের জন্য, এই কথাটা উপলব্ধি করবেন। এবং আরএসএসের যে মার্গদর্শন, সেই মার্গদর্শনে শুনলে অবাক হয়ে যাবেন, এটা অন্যভাবে নেবেন না। আমার দৃঢ় বিশ্বাস, এই এলাকা বর্ধিষ্ঠ এলাকা, এখানে অনেক ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ আছেন যারা আমাদেরকে ভালোবাসেন। তাদের মধ্যে কেউ কেউ কুচক্রিভাবে অন্যভাবে আমার কথার ব্যাখ্যা নেবেন না। আরএসএসের মার্গদর্শন হচ্ছে, আজকে আরএসএসের নেতারা যারা ক্ষত্রিয়, যারা ব্রাহ্মণ, যারা অন্য ক্ষেত্রে আছেন, তারা নিচু জাতের মেয়েদের সাথে সংসার বৃদ্ধি করবেন, সম্প্রসারিত করবেন। প্রথম জন্মটা যদি এইভাবে হয় তাহলে পরবর্তীকালে তাদের মুক্তি লাভ হবে। আরও বড় কথা, ভারতবর্ষের সবথেকে বড় বড় নামী ধর্মগুরু যারা আছেন তারা সব রেপ কেসে জেলে আছেন। নির্বাচন আসলে আমাদের প্রধানমন্ত্রী তাদেরকে নিয়ে নির্বাচনী প্রচার করে, এর থেকে বড় দুঃখ আর হতে পারে না। আপনারা দেখছেন না উত্তরবঙ্গের অবস্থা। উত্তরবঙ্গে কার্শিয়াংয়ের এমএলএ বিষ্ণু প্রসাদ রায় বলছেন বিজেপি নেতারা কোথায়? আজকে উত্তরবঙ্গে 22টা এমএলএ, 6টা এমপি, তারা কোথায়? তারা আসছেন, তারা ত্রাণে নেই, তারা ভাষণে আছে, তারা ত্রাণে নেই, তারা ফটোশুটে আছে। বিষ্ণু প্রসাদ রায় কার্শিয়াংয়ের বিজেপি এমএলএ। এবং আপনারা দেখেছেন একটু দেরি হয়েছে বলে, আমাদের এখানে কার্নিভাল ছিল, একটু দেরি হয়েছে বলে ট্রোল করছেন যে দিদি ওখানে নাচছেন, দিদি ওখানে আসতে দেরি করেছেন। আমি আপনাদেরকে বলি,
এই যে উত্তরবঙ্গে যে ঘটনাটা ঘটেছে, এরকম ঘটনা গুজরাটে হলে, আসামে হলে হেলিকপ্টারে চলে যেতেন, এগ্রিকালচারের মাঠগুলো দেখতেন, হিসাব করতেন, না চাইতেই বরাদ্দ পাঠিয়ে দিতেন। আজকে কোথায় মোদিজি? জানাতে চাইছি আপনাদের সামনে, মণিপুরে যখন ব্যাপক হিংসা হলো, মেয়েদের পরে অত্যাচার হলো, তাদের স্তনটা কেটে দিল, তাদের রেপ করে দিল, প্রধানমন্ত্রী 964 দিন পরে মণিপুর গেছেন। তিনি বারবার বিদেশ ভ্রমণ করেছেন। কার টাকায় বিদেশ ভ্রমণ করেছেন? আগে তো ছাত্র ফেডারেশনের বন্ধুরা বলতেন যে দিল্লিতে প্লেন দাঁড়িয়ে আছে, সোনিয়া গান্ধী, রাজীব গান্ধী এবং অন্য যারা আছে তারা ইটালিতে চলে যাবে। এখন কি দেখছি আমরা? এত জনপ্রিয় চটিচাটা মিডিয়া বিশ্বগুরু বানিয়ে দিয়েছেন। তার নিরাপত্তা ব্যবস্থায়, তার দৈনন্দিন যে খরচা শুনলে অবাক হয়ে যাবেন। লাল বাহাদুর শাস্ত্রীকে আমরা জানি, আজকে অন্যান্য প্রধানমন্ত্রী যারা ছিলেন তাদের আমরা জানি, আজকে কোটি কোটি টাকা তার দৈনন্দিন খবর। এত নিরাপত্তা লাগে কিসে? ভাবতে অবাক লাগে। নিজেই বলেছেন 56 ইঞ্চি গদি মিডিয়াগুলো নাচতে শুরু করেছেন। ভারতবর্ষের বিরুদ্ধে 182টা দেশ ভোট দিয়ে, সম্প্রতি পহেলগাঁয়ে যে ঘটনা ঘটেছে, 182টা দেশ ভোট দিয়ে ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিলকে, পাকিস্তানকে সভাপতি বানিয়েছেন। আর ভাবতে অবাক লাগে, রাষ্ট্রসংঘের আজকে সেই কমিটি, যে কমিটিতে সন্ত্রাস বিরোধী কমিটি, সেই কমিটি সহ সভাপতি বানিয়েছেন এই মোদির ঔদ্ধত্য, এই মোদির আমিত্ব। এই মোদি প্রশ্ন করলেই বলে পাকিস্তানে চলে যান, এই মোদি প্রশ্ন করলেই বলে নেহরুজির কাছে যান, এই মোদি প্রশ্ন করলেই বলে কংগ্রেসের কাছে জিজ্ঞাসা করুন। তাহলে আপনি 11 বছর কি করছেন? ঘাস কাটছিলেন নাকি? এই কথা বলে আপনাদের রাজনৈতিক চেতনা জাগ্রত হোক, আপনাদের চিন্তা ভাবনা হোক। সামান্য কিছু ভুল ত্রুটির বশবর্তী হয়ে অন্যরকম কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। আমরা বলছি তৃণমূল কংগ্রেস আবার স্বমহিমায় পশ্চিম বাংলায় ফিরে আসছে এবং পশ্চিম বাংলার মানুষ সেই দৃষ্টান্ত স্থাপন করবে যেভাবে বাংলার বিপ্লবীরা ইংরেজের বিরুদ্ধে লৌহ সম নেতৃত্ব দিয়ে সুদৃঢ় লড়াই করে ইংরেজকে ভাবিয়ে তুলেছিলেন এবং ইংরেজকে এই আন্দোলন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। আপনাদের সকলকে আমি শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার ছোট্ট কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। বরণ করে নেওয়া হচ্ছে ডিপিএসসি চেয়ারম্যান দেবব্রত সরকার মহাশয়। আমাদের মধ্যে অনেকেই উপস্থিত হয়েছেন আমাদের আরেক জেলা পরিষদ সদস্য মমতা সরকার দল মহাশয়, আমাদের আব্দুর রৌফ সাহেব উপস্থিত হয়েছেন, সেকেন্দার ভাই উপস্থিত হয়েছেন, আমাদের বেচাদা তিনিও উপস্থিত আছেন, সানজুরাদি তিনিও উপস্থিত আছেন, আমাদের উপপ্রধান মাধব দা তিনিও উপস্থিত আছেন। একটা আবেগঘন মুহূর্ত আমরা বরণ করে নিয়েছি মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের। আপনি একটু এগিয়ে আসুন। বারাসাত ব্লক 2 পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মেহেদি হাসান একটি সুদর্শন মেমেন্টো তুলে দিচ্ছেন আজকের এই বিজয় সম্মেলনী শীর্ষক মাননীয় মন্ত্রী মহোদয়ের হাতে। একটা অনবদ্য মুহূর্ত, সকলকে অনুরোধ করব ফ্রেমবন্দি করবার জন্য। আমি আবেগ এবং এটা আমার কাছে খুব একেবারে হোমলি অ্যাটমসফিয়ার। আপনারা জানেন আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় রথীন ঘোষ মহাশয়, আপনাদের নেতা, আমাদের সবার নেতা, উত্তর 24 পরগনা জেলার একবারে কাণ্ডারি বলা যায় তাকে, কারণ তিনি যেভাবে জেলাটাকে বিভিন্ন প্রান্তে যেভাবে যাচ্ছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, তাকে আমরা অনেক অনেক অভিনন্দন জানাই। আজকে আমার এখানে একটু আগে বলছিলাম আমাদের ইফতিকার সাহেব রয়েছেন, আমাদের মনোয়াদি রয়েছেন, দুজন পাশাপাশি দুই সভাপতি, কারণ একজন প্রাক্তন একজন বর্তমান, তাদের সঙ্গে কথা বলছিলাম যে বারাসাত 2-তে শম্ভুদা নেই এখনো পর্যন্ত আমি বিশ্বাস করি না। কারণ আমার মনে হয় আপনারা যারা সামনে বসে আছেন প্রত্যেকেই এক একজন শম্ভুদাকে রিপ্রেজেন্ট করছেন। আজকের এই বিজয় সম্মেলনীর মঞ্চ থেকে আমার মনে হচ্ছে প্রত্যেকের ভেতরে একজন করে শম্ভুদা রয়েছেন, ফলে শম্ভুদা নেই এটা আমার কোনো মতেই এখনও বিশ্বাস হয় না। আমি মনে করি শম্ভুদা প্রত্যেকের মধ্যেই রয়েছেন। তেমনি আমরা আরও দুজনকে হারিয়েছি। আপনারা জানেন আমাদের মতিয়ার রহমান সাপুই, সবাই তাকে চিনতেন এবং তিনি যথেষ্ট সবার কাছে জনপ্রিয় ছিলেন। আমরা হাজি সাহেবকে হারিয়েছি, আমাদের এমএলএ হাজি সাহেবকে, নুরুল ইসলামকে, এবং তিনি যেভাবে কাজ করতেন মানে সেটা মানুষের মধ্যে মিশে গিয়ে উনি কাজ করতেন। তিনজনকেই আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই। আজকে বিজয় সম্মেলনীর মঞ্চে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক বিশেষ বক্তব্য নয়,
কিন্তু বক্তব্যের মধ্যে দু একটা বিষয় হয়তো চলে আসবে, খুব সংক্ষিপ্ত। রথীনদা সবটা গুছিয়ে বলবেন, 5 মিনিটের মধ্যে আমি বক্তব্য শেষ করব। আমার মনে হয় যে আজকে বাংলায় এই যে বিজয়া সম্মেলনী আমরা বিভিন্ন ব্লকে ব্লকে, টাউনে, শহরে পালন করছি, আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়, তার নির্দেশ, এবং বাংলার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার পরামর্শ নির্দেশ মতো আমরা এই বিজয়া সম্মেলনীর আয়োজন করেছি। খুব ভালো কথা। অর্থাৎ এই বিজয়া সম্মেলনী কেন, এটা আমাদের আগে বুঝতে হবে। কারণ সেই আদিকাল থেকে আমাদের পরম্পরা, আপনারা জানেন যে আমার নেত্রী এবং আমার বাংলার মা একটা কথা বলে থাকেন যে ধর্ম যার যার, উৎসব সবার। এই উৎসবটা হচ্ছে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ সবার উৎসব এই দুর্গা উৎসব। দেখবেন দুর্গা উৎসব হয়ে যাওয়ার পরে আমাদের মনে একটা বিষণ্ণতা আসে, একটা খারাপ লাগা আসে। তারপরে দেখবেন আমরা বড়দেরকে প্রণাম করি, কোলাকুলি করি, সৌজন্যতার মধ্য দিয়ে আমরা একে অপরের বাড়িতে যাই, বিভিন্ন ক্লাবে অনুষ্ঠান করি। কিন্তু দীর্ঘদিন ধরে 2011 সালের আগে দেখবেন সেই পরম্পরাটা আমরা খুব একটা দেখতে পেতাম না। কিন্তু বাংলার মা এবং বাংলার মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এলেন, তিনি কিন্তু রেড রোতে একটা কার্নিভালের আয়োজন করলেন। অনেকে বললেন যে কার্নিভাল কেন হচ্ছে, কারণ এই কার্নিভাল বিশ্ববিখ্যাত, আপনারা জানেন। বিশ্বের অনেক দেশ, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া, জাপান থেকে শুরু করে সবাই ওই দিনটা কিন্তু দেখতে থাকে যে কি করে কলকাতায় এই কার্নিভালটা হচ্ছে। দুর্গা উৎসবকে বিশ্বায়নের মানে একবারে বিশ্বের দিকে নিয়ে যাওয়া, সবার কাছে নিয়ে যাওয়া, এটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পেরেছেন। তো এর থেকে বড় হিন্দু আর কেউ হতে পারে না, এর থেকে মানবিক আর কেউ হতে পারে না। আমার মনে হয় যে দিদি হচ্ছে অনেক বেশি মানবিক এবং অনেক বড় সংস্কারক, এবং দিদি যেটা করেছেন সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। এই যে আপনারা এসছেন, আমরা কোলাকুলি করছি, আমরা হ্যান্ডশেক করছি, শুভেচ্ছা বিনিময় করছি, এই যে আন্তরিকতা, এর মধ্যে কিন্তু কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, এর মধ্যে মানবতা রয়েছে। সেই মানবতার জয়গান এই বিজয়া সম্মেলনীর মধ্য দিয়ে হচ্ছে, মিষ্টি মুখের মধ্য দিয়ে হচ্ছে, আলিঙ্গনের মধ্য দিয়ে হচ্ছে। বারাসাত 2 সেটা করে দেখিয়েছে। এখানে বারাসাত 2 এর এক ঝাঁক নেতৃত্ব বসে আছে, এবং সেই নেতৃত্ব কিন্তু আপনাদের সবার মাথার উপরে, আপনাদেরকে সামনে রেখে মাটিতে সবার সঙ্গে মিশে কাজ করছেন। রথীনদা বিস্তারিত বলবেন, উনি এনআরসি নিয়েও বলবেন, উনি সব কিছুই বলবেন। কিন্তু একটা বিষয় হচ্ছে মাথায় রাখতে হবে, যখন বিজয়া সম্মেলনী আমরা করছি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের দুর্গত মানুষদের, বন্যা দুর্গত মানুষদের পাশে গিয়ে বাড়ি টু বাড়ি পৌঁছে যাচ্ছেন। সে মিরিক হোক আর যেখানেই হোক, বাড়ি টু বাড়ি পৌঁছে যাচ্ছেন। এটা কিন্তু কোনো মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত ইতিহাসে করেননি। অনেকে নিন্দে করেন, কিন্তু মাথায় রাখবেন যে মুখ্যমন্ত্রীর এই মানবিকতা সারা ভারতবর্ষ দেখছে, পৃথিবী দেখছে। এবং আমার মনে হয় এইভাবে মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, মানুষ মুখ্যমন্ত্রীকে দেখেই ভোট দেবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আছেন মানেই মানুষ তাকে বিশ্বাস করে, ভরসা করে। আজকে এখানে যত সংখ্যক মানুষ বসে আছেন, ম্যাক্সিমাম তার মধ্যে 30% হলেও কিন্তু মায়েরা বসে আছেন। এই যে মায়েদেরকে উনি কি করেছেন, অনেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অনেক কথা বলে। আমি মনে করি যে নারীর ক্ষমতায়ন, এই নারীর ক্ষমতায়ন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ই হয়েছে। দিদি দেখিয়ে দিয়েছেন যে শুধু কন্যাশ্রী করে উনি কিন্তু নারীর ক্ষমতায়ন দেখাননি, লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যেও কিন্তু নারীর ক্ষমতায়ন আছে। কারণ একজন নারী স্বাধীনভাবে, স্বনির্ভরভাবে তিনি দাঁড়াতে পারেন এই সমাজের বুকে। সে অর্থনৈতিক দিক থেকে হোক, শিক্ষাগত দিক থেকে হোক, সামাজিক তার একটা পরিচিতি হতে পারে। তাহলে মাথায় রাখবেন যে কন্যাশ্রী করে উনি কি দেখিয়েছিলেন, যে বাচ্চা মেয়েরা যারা স্কুলে পড়ছে তাদের কন্যাশ্রী K1, K2, K3 দেওয়ার পরে স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে কন্যাশ্রী দিচ্ছেন। কেন দিচ্ছেন? যে মেয়েরা পড়াশুনো করবে, অত অল্প বয়সে বিয়ে হবে না, তাদেরকে পড়াশুনো করতে হবে। এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নারীর প্রগতির একটা দায়িত্ব নিয়ে একটা ধাপকে তিনি এগিয়ে দিয়েছিলেন। তাই এত বড় সংস্কারক, আমার মনে হয় আগামী 200 বছর পরেও মানুষ বলবে যে মমতা বন্দ্যোপাধ্যায় নারীর সংস্কারে, সমাজ সংস্কারে অনেকটা এগিয়ে রয়েছেন। তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও একবার প্রণাম জানাই। এমন মুখ্যমন্ত্রী আমার রাজ্যে রয়েছেন এবং সারা ভারতবর্ষে এই মুখ্যমন্ত্রী নিয়ে চর্চা হচ্ছে। কারণ তিনি যেটা করছেন আজকে, কালকে অন্যরা সেটা ফলো করছেন। তাই এই বিজয়া সম্মেলনের এই আমাদের এই শুভেচ্ছা বিনিময়ের এই আসরে আমি বলতে পারি, এই মঞ্চে দাঁড়িয়ে,
যে বারাসাত 2 আপনারা এক এবং ঐক্যবদ্ধ একটা ছাতার নিচে রয়েছেন, আগামী দিনেও থাকবেন। আমরা প্রত্যেকে, এখানে অনেক শিক্ষকও রয়েছেন যারা সব সময় কাজ করেন আপনাদের সঙ্গে। আপনারা ভালো থাকুন, আপনারা একে অপরের সঙ্গে ভাইয়ে ভাইয়ে একসঙ্গে থাকুন এবং এই একসঙ্গে একাগ্রতার মধ্য দিয়ে বাংলাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। শেষে একবার বলি, একটু জোরে সবাই মিলে বলুন জয় বাংলা, একটু জোরসে বলুন জয় বাংলা, জয় বাংলা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ ধন্যবাদ। দুর্গাপুজো শেষ, ঈদ উৎসবও গেছে। এই মঞ্চে আমাদের উপস্থিত আজকের এই অনুষ্ঠানে আমাদের সকলের প্রিয়, সকলের কাছের মানুষ এবং ভরসার নাম মাননীয় রথীন ঘোষ মহাশয়, খাদ্যমন্ত্রী। এই মঞ্চে আরও অনেকে উপস্থিত আছেন, সুতরাং বক্তব্য বেশিক্ষণ নয়, অনেকেই আছেন বলবেন, রথীনদা বলবে। সর্বোপরি এই ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, পঞ্চায়েত 7টা অঞ্চলে অঞ্চলের পঞ্চায়েতের প্রধানরা উপস্থিত আছেন, মঞ্চে উপপ্রধানরা উপস্থিত আছেন, জেলা পরিষদ সদস্যরা উপস্থিত আছেন, পঞ্চায়েত সদস্যরা উপস্থিত আছেন। সর্বোপরি এই ব্লকের 3 ব্যক্তিত্ব, হাজী নুরুল ইসলাম, মতিয়ার সাঁপুই, ভাতৃপ্রতিম শম্ভুনাথ ঘোষকে আমরা হারিয়েছি। তা সত্ত্বেও এই ব্লক শম্ভুনাথ ঘোষের নেতৃত্বে যেভাবে চলত, আজকে এই অনুষ্ঠানে এসে সবাইকে একসাথে দেখতে পেলাম। তারা বেশ সংঘবদ্ধ এবং একটা নেতৃত্ব হয়তো এখানে চলতো, কিন্তু আমি বিশ্বাস করি বা আমি মনে করি এই ব্লকের অনেক নেতৃত্ব বা মানুষজন আছেন যারা এই ব্লকের ইতিহাসটা জানেন। এই 2 নম্বর ব্লকের ইতিহাস অনেক ব্যাপকতর। সেইখান থেকে যারা যারা রাজনীতি করে আছেন তারা সবাই এই মঞ্চে আছেন। সুন্দর সাজানো অনুষ্ঠান, এই ব্লকটাকে এই সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে এই ব্লকের সমস্ত নেতৃত্ববৃন্দ, কর্মীবৃন্দ এবং সমস্ত মেম্বারদের আমি শুভ বিজয়ের শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানাই। আজকের দিনে দাঁড়িয়ে আজকের যে মেলবন্ধন, এই মেলবন্ধনটা শুধু শুভ বিজয় জানানোর জন্য নয়, অক্লান্ত পরিশ্রম করে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যেভাবে বাংলাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, যে শত্রু আমাদের প্রধান শত্রু বিজেপি, যার দ্বারা এই বিজেপি কি করতে পারে এক একবার এক এক রকমভাবে বিভিন্নভাবে মানুষকে হেনস্থা করতে পারে। নির্বাচন আসছে, মমতা ব্যানার্জি আমাদের মতো কর্মীদের নির্দেশ দিয়েছেন সমস্ত অঞ্চল থেকে, জেলা এবং সমস্ত জায়গা থেকে। তাই আমাদের প্রস্তুত হতে হবে আগামী বিধানসভা নির্বাচন। সেই বিধানসভার নির্বাচনে এই ব্লকের 2 জন প্রার্থী হবেন যারা আছেন, আগামী দিনেও তারা থাকবেন, এই কামনা আমরা করি। আমরা তৃণমূল কংগ্রেসটা করি মানুষের ভালোবাসায়, মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসটা করি। খুব ভালো লাগলো, এই মাঠটা পুরো ভরে গেছে, প্রচুর লোকের সমাগম এই অঞ্চলে হয়েছে। যারা নেতৃত্ব দিয়ে এই অনুষ্ঠানটা করেছেন তাদেরকে আরেকবার ধন্যবাদ জানাই। আমাদের মাথার ওপর যিনি আছেন বলতে দ্বিধা নেই, তিনি মঞ্চে রয়েছেন। আমরা অনেক ভাগ্যবান যে আমাদের এই জেলায় আমরা রথীনদার মতো নেতৃত্বকে পেয়েছি। অন্তত তার বাড়ি গিয়ে তাকে ফোনে বা রাস্তায় ঘাটে
দুটো কথা বলা যায়। সেই দিক থেকে আমরা ভাগ্যবান। আগামী দিনে আমরা রথীন্দার অনেক সাহায্য পাব। আপনারা বুথে বুথে আজকে যদিও বিজয়া, তবুও দলীয় অনুষ্ঠান, তাই বলছি আগামী দিন 21 সালের পর আবার সেই 26 সাল ঝাঁপিয়ে পড়তে হবে বিজেপিকে। বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে। পাশাপাশি সিপিএমও আছে, সেও কম শত্রু নয়। বিজেপিকে উস্কে দিয়ে জায়গাটা নিয়ে যাবে, তৃণমূলকে ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না। আপনারা সবাই জোটবদ্ধভাবে লড়াই করবেন, এই আশা রেখে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মাননীয় রতিন ঘোষ জিন্দাবাদ। সংস্কৃতির পীঠস্থান এবং সেই বাংলায় যিনি দীর্ঘদিন ধরে ক্ষমতায়নের মাধ্যমে মানুষের মধ্যে সমস্ত ভেদাভেদ ভুলে, সমস্ত রকম ভেদাভেদ ভুলে বৈচিত্র্যকে পাথেয় করে মানুষকে একাত্মবোধ করেছে তিনি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমরা দেখতে পাই বাংলার 12 মাসে 13 পার্বণ, তার যে সার্থকতা তার হাত ধরেই বাঙালিতে বিরাজমান আছে। আজকে আমরা দুর্গাপুজো পেরিয়ে আমরা দেখেছি কার্নিভালের মতো দাঁড়িয়ে আমরা শুনেছি বাংলার প্রতি। বারাসাত ব্লক 2 এর যত নেতৃত্ব এখানে উপস্থিত আছেন তারা আমাদের দলের কর্মসূচি অনুযায়ী এই বিজয়া শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেছে। আমি আলাদা করে নাম বলতে গেলে প্রচুর লোকের নাম বলতে হবে, কেউ বাদ যাবেন, তখন আবার তিনি মনে মনে একটু অসন্তুষ্ট হবেন আমার নামটা বললেন। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে অনেকে চেয়ার ছেড়ে উঠে যাচ্ছে। এখনও তো মিষ্টি দেয়নি এরা, আগে খান তারপরে উঠবেন। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যে দলের সৈনিক হিসেবে কাজ করি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই মুহূর্তে উত্তরবঙ্গে যারা নিপীড়িত মানুষ এবং সেখানকার উন্নয়নের জন্যে নিজে দার্জিলিংয়ের বুকে গত 3 দিন ধরে, প্রথমে একবার গেছিলেন, তারপরে গত 3 দিন ধরে আজও আছে, যে বাংলার মানুষের যিনি কাছের মানুষ, নিকটজন, তিনি কিন্তু সেই উত্তরবঙ্গে ত্রাণের জন্য ওইখানে গেছেন। তিনি মুখে শুধু এই কথাগুলো বলেন না। এবং আমাদের যারা দলের সৈনিক আমরাও মনে করি যে একটা রাজনৈতিক দলের কর্মী তার নিজস্ব অভাব অভিযোগ থাকতে পারে, কিন্তু তার কাছে মানুষ যায় কেন? যে সে মানুষের কথাটা ভালো করে শোনে। সেই কারণের জন্যে আমরা যখন এই শুভেচ্ছা বিনিময় করছি, আমাদের জানেন যে দুর্গাপুজো একটা বড় উৎসব। সেই শারদ উৎসবের পরে আমরা কে হিন্দু কে মুসলিম এটা বিশ্বাস করি না। আমরা মনে করি আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেন যে ধর্ম যার যার, উৎসবটা সকলের। তো সেই উৎসবে আমরা ছিলাম, কিন্তু বিষাদগ্রস্ত যেহেতু মা বিসর্জিত হয়েছে, আমাদের মনে একটুখানি দরদ আছে যে ছিলেন, আমরা অনুষ্ঠান উৎসবের মধ্যে ছিলাম, তার থেকে কিছুটা ভাটা পড়েছে। এবং সামনে শ্যামা পুজো আছে, বারাসাতে বড় বড় কালী পুজো মধ্যমগ্রামের, সেখানে অনেকে দেখতে যান। তারপরে অন্যান্য অনুষ্ঠানগুলো পরপর একের পর এক হবে। কিন্তু এই মুহূর্তে আমরা যারা দলের কর্মী, আমরা এটা মাথায় রাখবো যে আমরা রাজনৈতিক দল করি, তাই যেমন শুভেচ্ছা বিনিময়ের ব্যাপার থাকবে, তেমনি সাথে সাথে আমাদের দলের যে বার্তা, সেই বার্তাটাও থাকবে। কারণ আপনারা শুনছেন, ইতিমধ্যেই শুনেছেন যে এখানে এসআইআর করবার জন্য একটা প্রচেষ্টা হচ্ছে ইলেকশন কমিশনের মধ্যে দিয়ে। সেই ইলেকশন কমিশনের মধ্যে দিয়ে হওয়ার ফলে এটা 2002 সালে হয়েছিল, তারপরে 2012-তে হওয়ার কথা ছিল, হয়নি। 2022-এ হওয়ার কথা ছিল, হয়নি। হঠাৎ করে 2025 সালে, যেহেতু 26 সালে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন আছে, যেমন বিহারে এসআইআর করে বহু লোকের নাম কেটে দেওয়ার ব্যবস্থা করেছে, এখানেও সেই প্রচেষ্টা হচ্ছে। কিন্তু আমাদের দলের যারা নিরলস কর্মী, যারা কি পাবেন এই ভেবে দল করতে আসেননি, তারা কিন্তু এটা মাথায় রাখবেন
যে আমাদের নেত্রীর কিন্তু একটাই নির্দেশ যে প্রকৃত যারা ভোটার তাদের নাম যাতে কোনোভাবে বাদ না যায়, তার জন্য আমাদের লড়াই আছে। এবং সেই কারণের জন্যে আমাদেরও একটা পটভূমিকা নিজেদের প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রস্তুত থাকতে হবে। অনেকে অনেক কিছু বলেন যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী অমুক তমুক। তৃণমূল কংগ্রেসের একটাই গোষ্ঠী, সেটা হচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে, বাকি কেউ কিছু না। এই যে আমরা যারা জনপ্রতিনিধি হয়েছি, আমরা কেউ হয়তো মন্ত্রী হয়েছি, কিন্তু উপরে মমতা ব্যানার্জি আছেন আর পেছনে জোড়া ফুলটা আছে বলেই আপনার সামনে এসে বলবার সুযোগ পাচ্ছি। এটা যদি না থাকতো, আমরা অনেকে মনে করে ফেলি যে আমি তো একটা জায়গায় চলে গেছি, অর্থাৎ মনে হয় সবটাই আমায় মানুষ দেখে করে। ব্যাপারটা সঠিক নয়। কারণ মমতা ব্যানার্জির যদি আমাদের পেছনে হাত না থাকতো, মমতা ব্যানার্জির ছবি যদি আমাদের পেছনে না থাকতো, আমরা আজকে হয়তো এখানে পৌঁছতে পারতাম না। কিন্তু সেই কারণের জন্যে অনেকেই বিভেদ টিভেদের কথা বলেন, কোনো বিভেদ নেই। দেখবেন নির্বাচনে যখন প্রার্থী ঘোষণা হয়ে যাবে, আমাদের দলের সমস্ত কর্মীরা ঐক্যবদ্ধভাবে সেই প্রার্থীকে জেতাবার জন্য চেষ্টা করবে। এটাই হচ্ছে মূল ব্যাপার। কারণ আমরা মনে করি যে তৃণমূল কংগ্রেস যারা আমরা করি, তারা কিন্তু একটা ভাবনা নিয়ে, একটা চিন্তা নিয়ে করি। আপনারা জানেন যে যখন এখানে 2008 সালে আপনাদের এখানে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, সেই পঞ্চায়েত নির্বাচনের ধাক্কা 2009 লোকসভায় পড়েছিল। 2009 লোকসভার পরে 2011-তে বাংলায় পরিবর্তন হয়েছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে। আজকে পরিবর্তনের সাক্ষীও আমরা ছিলাম, আবার পরিবর্তনের সরকারের সফলতাও আমরা আছি। কিন্তু আমাদের মুশকিল হচ্ছে যে আমাদের দলের নেত্রীকেই সবটা তাকে বলতে হয়। কিন্তু আমরা যারা দলের কর্মী, আমরা মনে করি যে যে কথাগুলো আমাদের বলা উচিত মানুষের কাছে, সেখানে কোথাও কোথাও ঘাটতি আছে। মমতা ব্যানার্জি এত প্রকল্প করেছে, কন্যাশ্রী থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, এখন যেটা চলছে আপনারা জানেন যে আমার পাড়া আমার সমাধান, সেখানে বুথে সমস্ত নাগরিকরা নিজেদের যে সমস্ত ঘাটতি আছে সেইগুলোকে বলবার সুযোগ পেয়েছেন। এবং সেখানে আমাদের কোনো জনপ্রতিনিধিরা মাতব্বরি করছেন না, এলাকার নাগরিকরাই নিজেরা ঠিক করে দিচ্ছেন কোন কাজটা হবে, কোন কাজটা হবে না। এই কাজের মধ্যে দিয়ে প্রতি বুথে 10 লক্ষ টাকা করে, এটা খুব সহজসাধ্য ব্যাপার নয়। প্রায় আমাদের 80,000 বুথ আছে, 8,000 কোটি টাকা খরচা হবে। বেশিরভাগ জায়গায় ক্যাম্প শেষ হয়েছে, তারপরে 30 দিন থাকবে এস্টিমেট ভেটিং করবার, এবং যেখানে যেখানে এস্টিমেট ভেটিং হয়ে যাচ্ছে সেখানে সাথে সাথেই টাকাটা পৌঁছে যাচ্ছে। অর্থাৎ যে নাগরিকরা ওখানে তাদের নিজেদের দাবিকে বলেছিলেন, সেই দাবিকে প্রতিষ্ঠা করবার জন্যে তারা কিন্তু নিজেরাই সেটা লক্ষ্য করে দেখবেন। খুব স্বাভাবিকভাবে দলের আমরা যারা আছি, আমরা দেখুন অনেকে বলেন এই যেখানে সবাই মিলে বসে আছে। আপনারা যদি বিভেদের কথা বলেন আমি তো মানব না, কারণ বিভেদটা কিসের? আমাদের একটাই নেত্রী, একটাই নেতা, মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। তাহলে আমরা নিজেদের মধ্যে কেন আত্মকলহ করব? এখানে একটা জিনিস ভাবতে হবে, পার্টির সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। পার্টি যেটা বলে দেবে সেটাই আমরা সবাই মেনে চলব। এটাই দলের সৈনিকদের কাজ। আমরা যদি সেনাপতির অধিকারকে চ্যালেঞ্জ করি যে আমি এখন যুদ্ধক্ষেত্রে যাব না, সেটাই সেনাপতিও মারা যায়, সৈনিকও মারা যায়। এবং আপনাদের এখানকার যে ভৌগোলিক চেহারা, এখানকার মানুষের যে দুঃখ দুর্দশা ভুলিয়ে আজকে এই জায়গায় এসছে। এই যে আমরা ওঠার আগে হাজী নুরুলকে ফুল দিলাম, আমরা শম্ভু ঘোষকে সভাপতি ছিল ফুল দিলাম, আমরা মতিয়ার সাপুইকে ফুল দিলাম। কেন? এটা শ্রদ্ধা জানানো যে দলের নিরলস কর্মী হিসেবে আমরা দলের যারা এখনও আছি তারা মনে করি এদের আত্মা সন্তুষ্টি হবে যদি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বারাসাত 2-এর যে জয়ের ধারা আছে সেই ধারাকে আমরা অক্ষুণ্ণ রাখতে পারি। কিন্তু আমাদের একটা
যেটা আমরা সবাই মিলে চেষ্টা করি যে আমরা সবাই একটা দলের সৈনিক হিসেবে কোথাও কোথাও কেউ কেউ মনে করেন যে আমাদের একটুখানি যারা আমাদের জনপ্রতিনিধি আমরা হয়েছি তাদের একটু সহিষ্ণুতা প্রয়োজন। কারণ মানুষের কথা শোনা, আমি সব কাজ করতে পারবো কিন্তু কথা শুনতে অপরাধ কোথায়? যদি আমরা মানুষের কথাটা মন দিয়ে শুনি তাহলে দেখবেন অনেক কথা, অনেক যন্ত্রণার ব্যাপার নিয়ে মানুষ আমাদের কাছে আসে, আর আমরা যদি তাদের কথা মন দিয়ে শুনি তারা কিন্তু খুশি হন। তারা ভাবেন যে আমি যাকে তৈরি করে পাঠিয়েছি সে আমার কথাটা শোনে। তারাও জানে যে সব কাজ আমরা করে দিতে পারবো না, কিন্তু তাদের একটা আত্মসন্তুষ্টি, একটা ভালোবাসা, এইটা তারা আশা করে। কারণ যখন নির্বাচন হয়, আপনারা যারা এখানে সামনে বসে আছেন তারাই আমাদের বৈতরণী পার হতে সাহায্য করেন। আর যখন নির্বাচন হয়ে যায় তখন আমি যদি মনে করি এই লোকগুলোর দরকার নেই, সেটা সঠিক হবে না, এটা ঠিক নয়। কারণ আমরা ব্যক্তিগতভাবে যারা জনপ্রতিনিধি তারা মানুষের কাজের জন্য আমরা জনপ্রতিনিধি হই। আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু ভুল ত্রুটি থাকলে সেটাকে সংশোধন করে নিতে হবে আমাদের নিজেদের মধ্যে। আমাদের কারোর উচ্চাশা থাকতে পারে, কিন্তু সেটাকেও দমন করতে হবে যে আমরা কতটুকু পেতে পারি, কতটুকু আমার চাওয়া উচিত সেইটা দিয়ে। কারণ বারাসাত ব্লক 2 এর ভৌগোলিক যে অবস্থান, এখানে আপনারা সবাই এক কাট্টা আছেন বলেই বারাসাতে এখানে নতুন করে ব্লক 2তে কোনো ঝঞ্ঝাট ঝামেলা হয় না। অন্যান্য রাজনৈতিক দলের প্রভাব আমরা লক্ষ্য করি না। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আমরা বলি বটে কিন্তু আমরা দেখি যে এই যে যখন নির্বাচন হয় তখন ভারতীয় জনতা পার্টির বাক্সেও ভোট পড়ে, আইএসএফের বাক্সেও ভোট পড়ে, আবার সিপিএমের বাক্সেও ভোট পড়ে। এর কারণটা কি? তাহলে কোথাও আমাদের ত্রুটি আছে। আমরা হয়তো যখন স্ক্রুটনি করি, ভোটার বা বাড়ি বাড়ি যাই, তখন আমরা একটা পরিসংখ্যান দিই আমাদের নেতৃত্বকে যে এই বুথে আমরা এতগুলো ভোট পাবো, এই বুথে অতগুলো ভোট পাবো না। কিন্তু আমরা দেখছি লক্ষ্য করে যে যে পরিসংখ্যান আমাদের কাছে আসে সেটা দেখলে আর ভোটের সঙ্গে তারতম্য দেখলে খানিকটা বোঝা যায়। কারণ আমরা দেখছি বিজেপি বা আইএসএফ তারা মিছিল মিটিং করে না, সিপিএম মিছিল মিটিং করে না, কিন্তু তাদের একটা ভোট কিন্তু থেকে যাচ্ছে। অর্থাৎ মানুষকে আমরা এখনো পুরোপুরি জয় করতে পারি। অনেক মানুষ আমাদের সাথে পায়ে পা মিলিয়ে নতুনভাবে এসছেন দলকে আরও বেশি শক্তিশালী করবার জন্য, কিন্তু তার মানে পুরনোদের বাদ দিয়ে নয়, পুরনোরা নতুনদের মেলবন্ধন করে আমাদের কিন্তু এগোতে হবে। এবং আমরা মনে করি যে এই তৃণমূল কংগ্রেস যারা বাংলায় এই পরিবর্তন সাধন করেছিল, আমরা চেষ্টা করব যে আগামী 26-এর নির্বাচনে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে বাংলায় যাতে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে আমরা দেখতে পাই, এটাই আমাদের উদ্দেশ্য। কারণ মমতা ব্যানার্জি আছেন মাথার উপরে, তাই আমাদের কোনো অস্থিরতা নেই, তাই আমাদের মধ্যে কোনো রকম অসন্তোষ নেই। কিন্তু তিনি যখন যদি না থাকেন তাহলে আমাদের মধ্যে একদিকে কেন্দ্রীয় সরকারের, আপনারা জানেন আমি আজকেই টেলিভিশনে দেখছিলাম যে নির্বাচন আসছে, ইলেকশন কমিশন 22টা সংস্থার সাথে বৈঠক করবেন নভেম্বরে। ইডি, সিবিআই, আমাদের কাস্টমস, এক্সাইজ, সমস্ত ইনকাম ট্যাক্স, সব ডিপার্টমেন্টের সাথে মিটিং করবে। তারা এই পশ্চিমবঙ্গকে তারা একটা জায়গা হিসেবে ধরেছেন যে যেন তেন প্রকারেণ এখান থেকে মমতা ব্যানার্জিকে সরাতে হবে। কিন্তু আমাদের শেষ বিন্দু রক্ত দিয়ে আমরা চেষ্টা করব তৃণমূল কংগ্রেসকে কেউ যেন এখান থেকে সরাতে না পারে। এটাই কিন্তু আমাদের রাজনৈতিক লড়াই, রাজনৈতিক উদ্দেশ্য। তাই আমরা যেমন নির্বাচনের সময় এই যদি কোনো কারণে এখনও এসআইআরের নোটিফিকেশান হয়নি, নোটিফিকেশান হলে আমরা বুঝতে পারব। সেই নোটিফিকেশান হলে যদি সত্যি এসআইআর হয় তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে যে প্রকৃত ভোটার যারা তাদের নাম যেন কোনোভাবে বাদ না যায়। আমি বহু সভায় বলেছি এটা একদম ওপেন এয়ার, না বলাই ভালো, কিন্তু এটা আমার মনে হয় যে আমাদের কিন্তু এখন থেকে সজাগ থাকা দরকার। আমাদের বুথ লেভেলে যারা এই ভোটার তালিকা প্রস্তুত করেন তারা একটু মিলিয়ে ঝুলিয়ে 2002 আর 2025
এই দুটোকে যদি সংরক্ষণ করে নিজেদের মতো করে একটা তালিকা তৈরি করেন, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কী সংখ্যক। হ্যাঁ, যারা মারা গেছে তারা বাদ যেতে পারে, যারা চলে গেছেন তারা বাদ যেতে পারেন, কিন্তু প্রকৃত যিনি এখানে আছেন তার নাম কোনো অঙ্ক দিয়েই কাটতে দেয়া যাবে না। এটাই কিন্তু আমাদের দলের নির্দেশ এবং নেতৃত্ব নির্দেশ যে আমরা সবাই মিলে বাংলায় যে চেষ্টাটা হচ্ছে, কখনো আমাদের এনআরইজি এর কাজ, সেই কাজের টাকা হাইকোর্ট অর্ডার দেওয়ার পরে আবার কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে গেছে যে যাতে না দেয়া হয়। এই যে ব্যবস্থাগুলো, আজকের কাগজে সকালে দেখছিলাম যে বার্ধক্য ভাতা কেন্দ্রীয় সরকার চাপ দিচ্ছেন 1500 টাকা করবার, মাত্র 200 টাকা দেন তারা, বাকি 1300 টাকা রাজ্য সরকারকে দিতে হয়। বলাটা খুব সোজা, এই চাপ আমাদের পরে ফেডারেল স্ট্রাকচারে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আমরাও নির্বাচিত সরকার, ওখানে যারা আছেন তারাও নির্বাচিত সরকার। আজকে আবার কলকাতা শহরে আদিবাসীদের নিয়ে মিছিল করেছেন। ভোট যত এগোবে তত এই সমস্ত জিনিসগুলো চালু হবে। তাই আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে ভেদাভেদ থাকতে পারে, কিন্তু আমরা এটা জানবেন যে আমরা সবাই মিলে কিন্তু ঐক্যবদ্ধভাবে থাকলেই একটা আঙুল যদি পায় কেউ, তাহলে সেই আঙুলটা ভেঙে দেয়া যায়। কিন্তু যখন 5টা আঙুল মুঠো করা হয় তখন সেই শক্তিকে ভাঙা খুব কঠিন, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের যাই থাকুক না কেন, আমরা ঘরের অভ্যন্তরে সেটা আলাপ আলোচনা করব, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে কারুর বিরুদ্ধে কোনো কিছু বলবো না। কারণ যার সমালোচনা করব তিনি যদি কোনো কারণে আবার আমাদের দলের হয়ে তিনি সামনের সারিতে আসেন, আমাদেরই আবার তার হয়ে ভোট চাইতে হবে, এটা মাথায় রাখবেন। অর্থাৎ সমালোচনা করবেন ঘরের মধ্যে করুন, আমার বিরুদ্ধেও বলার থাকতে পারে, কিন্তু ঘরে ডেকে বলুন যে রথীনদা আপনার এটা ঠিক হচ্ছে না, আমি শুনবো। কিন্তু যদি বাইরে বলেন চায়ের দোকানে বসে রথীন ঘোষ এই খারাপ লোক, তাহলে আপনি যখন আবার ভোট চাইতে যাবেন রথীন ঘোষরে, তখন তো লোকে বলবে এই তো কদিন আগে আপনি ওকে বলছিলেন খারাপ লোক, আজকে হঠাৎ ভালো হয়ে গেল। এই প্রশ্নগুলো আমাদের মধ্যে আসে। সেই জন্য আমাদের আরও বেশি নিজেদেরকে ঐক্যবদ্ধ করতে হবে সবাই মিলে। কারণ শুভেচ্ছা বিনিময় এখানে বারাসাত ব্লক 2 এর নেতৃত্ব করেছেন তারা। এখানে শুভেচ্ছা বিনিময়ের পরে তারা, আমি শুনছিলাম প্রায় অনেক প্যাকেট ট্যাকেট করেছেন, আপনাদের মিষ্টি টিষ্টি খাওয়াবেন। এটা তো আমাদের চিরকালের একটা রীতি বলুন, নিয়ম বলুন, আমরা এইভাবেই চলে এসেছি। এবং আমাদের মধ্যে দিয়েই আমরা আগামী দিনে এই ঐক্যবদ্ধভাবে বারাসাত ব্লক 2কে চোখের মণির মতো রক্ষা করতে হবে। কারণ আমাদের অতীতের অভিজ্ঞতা খুব একটা ভালো না, সেই অতীতের অভিজ্ঞতাকে সামনে রেখে আমাদের বারাসাতে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে নেতৃত্ব দিয়ে আমরা যাতে এই কাজটা করতে পারি, তার জন্য আমরা সচেষ্ট হব। সবাই ভালো থাকবেন। শুভ বিজয়ার প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। উঠবেন না, এখন অনেক লোক আছে তারা বলবে দু একটা কথা। আসলে আমাদের মানে মানসিকতা হয়ে যেমন 1 ঘন্টা বসে থাকতে পারছেন না, তাহলে সকালবেলা 7টা থেকে সন্ধ্যে 6টা অবধি নির্বাচন করবেন কি করে? তখন তো 7টায় যেতে হবে আর 6টার সময় বাড়ি যেতে হবে, যতক্ষণ না ভোটের বাক্স বাড়ি রেখে বাইরে যাচ্ছে। তাহলে সেই পরীক্ষাটা, প্র্যাকটিসটা থাকা দরকার। যতক্ষণ পর্যন্ত মিটিংয়ের সমাপ্তি ঘোষণা না করছে ততক্ষণ পর্যন্ত আমরা উঠবো কেন? আমার ভালোও না লাগতে পারে, কিন্তু মন দিয়ে চুপ করে শুনতে হবে যে কী বলতে চাইছি। কেন অনেক অন্তর্নিহিত কথা আছে, যে কথার মধ্যে দাঁড়িয়ে আমরা অনেক কিছু বোঝাবার চেষ্টা করি। আপনারা সবাই এখানে আছেন, আমার মনে হয় যে আপনারা অনেক ধৈর্যের পরীক্ষা দিয়ে এইখানে উপস্থিত হয়েছেন এবং দলকে আপনারা ভালোবাসেন বলে, মমতা ব্যানার্জিকে আপনারা ভালোবাসেন বলেই আপনারা এই আমাদের 2-4 কথা আপনাদের শুনতে হয়। কিন্তু আমরা যেটা বলি সেটা আমাদের মমতা ব্যানার্জির হয়ে আমরা যারা সৈনিক, আমরা যে বাজারে বলতে পারি না কন্যাশ্রী আমরা করেছি, লক্ষ্মীর ভাণ্ডার আমরা করেছি, সবুজ সাথী সাইকেল আমরা দিই, স্বাস্থ্যসাথী আমাদের প্রকল্প, এই যে ব্যাপারগুলো এইগুলো বলবার জন্যে সবাই পায় কিন্তু বলি না। বললে কি হয় যে আমাদের দেখবেন এই যে আমার পাড়া আমার সমাধান, আমাদের তামিলনাড়ু গভর্নমেন্ট দেখবেন ওরা আমাদের একটা নাম, কি একটা নাম দিয়ে করছে, কি নরাম্বু আপাদ না কি একটা নাম আছে ওদের, সেই দিয়ে আমার বাংলা আমার পাড়া আমার সমাধান সেই প্রকল্পকে নিচ্ছে।
মহামতি গোখলে বলতেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। অর্থাৎ বাংলা আজকে যা ভাবে ভারত আগামীকাল ভাবে, আর আমাদের মমতা ব্যানার্জি আজকে যা ভাবেন আগামীকাল অন্যান্য লোকরা ভাবে, ভেবে সেই পথে যায়। তাই জন্যে শুভেন্দুবাবুরা বলেন আমরা আসলে লক্ষ্মীর ভাণ্ডার ২৫০০ করে দেবো। এখনও নির্বাচন শুরু হয়নি, ইলেকশন পার্টির পক্ষ থেকে ইলেকশন ম্যানিফেস্টো প্রকাশ হয়নি। উনি কালকে বলেছেন, আমি দেখলাম টেলিভিশনে, আমরা আসলে ২৫০০ টাকা ভাতা দেবো। আরে ভাই, অন্যান্য রাজ্যগুলোতে দে, যেগুলোতে তোরা আছিস, সেখানে কেন দিস না? এখানে তো আসলে দিবি, আগে আয় তারপরে তো দিবি। তার আগে থেকে বলা শুরু করেছে, আমরা আসলে ১০ লক্ষ আয়ুষ্মান করব, আমরা আসলে মেয়েদের বাসে ফ্রি করে দেবো, এইসব বলা শুরু করেছে। এটা রাজনৈতিক দলের দেউলিয়া পানা থেকেই কথাগুলো বলতে হয়। যারা কাজ করে তারা বলে কম, আর যারা করে না তারা বলে বেশি। এটা মাথায় রাখতে হবে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বারাসাত 2 ব্লকে নতুন যে আমাদের যারা দলের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন, সবাই মিলে বিভেদে যাবেন না, ভেদাভেদ না করে আমরা সবাই একসঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে যে কথা বলতে এসছি সেটা সবাই মনোযোগ দিয়ে শুনেছেন, এবং শুনে এই দলের এসআইআরে মাথায় রাখবেন প্রকৃত ভোটারদের নাম যাতে বাদ না যায়, তার জন্য আমাদের প্রথম লড়াই। আর আমাদের পরে অনেক আঘাত আসবে, নির্বাচন যত এগোবে তখন দেখবেন ইডি সিবিআই আরও বেশি সক্রিয় হবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। আমরা এটা মানে লকেট হিসেবে ভাবি, সোনার লকেট যেমন থাকে না, সেরকম আমরা ভাবি, আমরা এটাকে মনে করি না। কারণ আমরা জানি আমরা রাজনীতি করতে এসেছি এইখানে বারাসাত 2 ব্লকে, অনেকে মারা গেছেন, অনেকে জেলে গেছেন, কিন্তু বারাসাত 2 ব্লক আমরা তো অক্ষুণ্ণ রাখতে পেরেছি। তাই সেই অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমাদের নেতা রথীন ঘোষ জিন্দাবাদ। এতক্ষণ উনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আমাদের মধ্যে ধন্যবাদ জানাই আজকের আমাদের এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানের সঞ্চালক মিঠুকে। যেহেতু অনেকক্ষণ ধরে আমাদের এই বিজয় সম্মেলনী অনুষ্ঠান চলছে, আপনারা বিকেল থেকে এখানে উপস্থিত হয়েছেন, বসে আছেন, এতক্ষণ আপনাদের সামনে বক্তব্য রাখলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী, আমার রাজনৈতিক অভিভাবক রথীন ঘোষ মহাশয়। রথীন ঘোষ মহাশয় যখন কোথাও একটা বক্তব্য রাখেন, তারপরে মিঠু যেটা বলছিল, সত্যি আমাদের পরবর্তী প্রজন্ম আমরা যারা, তাদের পক্ষে সত্যি মাইকে 2-4 কথা বলা অত্যন্ত কঠিন। এখানে আমাদের সমস্ত নেতৃত্বরা উপস্থিত রয়েছেন, এরপরেই আপনাদের আরও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, তাই আমি আপনাদের বেশি সময় নেব না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যখনই নির্বাচন সামনে আসে, সারা বছর আপনাদের এই এলাকার মানুষের কোথায় কোনটা সমস্যা রয়েছে, কোথায় কার কোন কাজটা করে দিলে সে একটু উপকৃত হয়, সেই সব বিষয়ে কিন্তু কোনো রাজনৈতিক দলকে আপনারা কখনোই পাশে পাননি। কিন্তু এখন যখন সামনে নির্বাচন আসছে, তখন আপনারা দেখবেন যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃত্বরা আছে, যারা কর্মীরা আছে, তারা কিন্তু প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাবে এবং বাড়িতে বাড়িতে গিয়ে আপনাদেরকে বলবে যে আমাদেরকে একটিবার সুযোগ দাও, আমরা 5টা বছর আপনাদের পাশে থাকব। কিন্তু আমরা দেখেছিলাম 2019 সালে মানুষ প্রকৃত যখন সমস্যার মধ্যে পড়েছিল, যখন করোনায় আমাদেরকে গ্রাস করেছিল, সেই সময় কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরাই কিন্তু রাস্তায় ছিল। সেই সময় কিন্তু না কোনো বিজেপিকে দেখা গেছে, না কোনো সিপিএমকে আপনারা কোনো এলাকায় দেখতে পেয়েছেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় রাস্তায় নেমে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, সেটা নজিরবিহীন ঘটনা। কারণ ভারতবর্ষের মধ্যে যদি কোনো মুখ্যমন্ত্রী সেই সময় রাস্তায় নেমে থাকেন, তার নাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কিন্তু আর কাউকে আমরা রাস্তাঘাটে দেখতে পাইনি। কিন্তু নির্বাচন আসলে প্রত্যেকটা দল রাজনৈতিকভাবে তারা লড়াই করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে
আপনাদের কাছে যখন ভোট চাইতে আসবে তখন কিন্তু আপনাদের বিভিন্ন প্রলোভন তারা দেখাবেন, যেটা মন্ত্রী মহাশয় আপনাদেরকে বলছিলেন। কিন্তু আপনাদেরকেও পাল্টা প্রশ্ন কিছু আপনাদেরকে কিন্তু করতে হবে। আপনাদেরকে প্রশ্ন করতে হবে যে তোমরা ক্ষমতায় আসার পরে যখন আধার কার্ড করার জন্য আমাদেরকে লাইনে দাঁড় করিয়েছিলে, আমরা যারা খেটে খাওয়া মানুষ তখন আমরা কিন্তু দিনের পর দিন কাজ কামাই করে কিন্তু আমরা ওই লাইনে দাঁড়িয়ে আমরা আধার কার্ডটা করেছিলাম। আধার কার্ডটা করার পরে আমাদেরকে বলা হলো ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করাতে হবে। আমরা আবার কিন্তু কাজ কাম বন্ধ করে আবার আমরা ব্যাংকের লাইনে গিয়ে দাঁড়ালাম, আমরা সেখানে কিন্তু আবার আধারকে কিন্তু সংযুক্ত করলাম। তারপরে বলা হলো আধার কার্ডের সঙ্গে যদি ভোটার কার্ডের লিঙ্ক করা না হয় তাহলে ভোটার কার্ডের কোনো ভ্যালিডিটি থাকবে না। আমরা সেটা করলাম, আমরা মোবাইলের সঙ্গে করলাম, আমরা আবার গ্যাসের লাইনের সঙ্গে করলাম, আমরা কিন্তু রেশন কার্ডের সাথেও করলাম। এতগুলো জিনিস করতে গিয়ে আমরা যদি হিসাব করে দেখি, কারুর হয়তো 15 দিন আমরা কাজে যেতে পারিনি, কেউ হয়তো 20 দিন আমরা কাজে যেতে পারিনি। এই লসটা কিন্তু আমাদের হয়েছে। এবং আজকের দিনে এসে বলছে এনআরসি করবে বলে, এসআইআর বলে একটা শব্দ তারা নিয়ে এসছে, তার মাধ্যমেই কিন্তু তারা আজকে এনআরসি করে তারা কিন্তু আজকে বৈধ ভোটারদেরকে আজকে এই বাংলার ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা করছে। একবার চিন্তা করুন, যদি কারুর ভোটার লিস্টের থেকে যদি নাম কেটে বাদ যায়, আজকে বলছে আধার কার্ড মানে আপনি নাগরিক নন, কিন্তু এই আধার কার্ড দেখিয়ে আমরা ভোট দিয়ে কিন্তু দেশের প্রধানমন্ত্রী করেছিলাম। আজকে যদি আমার ভোটার কার্ড যদি আমার নাগরিকত্বের প্রমাণ না হয়, আমার আধার কার্ড যদি নাগরিকত্বের প্রমাণ না হয়, তাহলে এই ভোটার কার্ড এবং আধার কার্ড দিয়ে আমরা যাকে প্রধানমন্ত্রী করেছি সেই নরেন্দ্র মোদী অবৈধ। আগে তার পদত্যাগ করতে হবে, তারপরে বাংলার মানুষ তার নাগরিকত্বের প্রমাণ দেবে। আজকে ভোট আসলেই কোনো না কোনো রাজনৈতিক খেলা শুরু হবে। আপনারা ভোট আসলেই দেখবেন বর্ডারে কোনো না কোনো দুর্ঘটনা ঘটবে। সেখানে মরবে কারা? সেখানে মরবে আমার দেশকে আগলে রাখে যে বীর সেনারা, তারা কিন্তু শহীদ হবে এবং সেই শহীদের লাশের ওপরে ভর করে নরেন্দ্র মোদী আবার ক্ষমতায় আসবে। তাই তো আপনারা দেখেছেন যে যখনই বিহারের ভোটটা এলো আবার একটা অপারেশন সিন্দুর আমাদের করতে হলো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রশ্ন করতে চাই, যে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তার দায়িত্ব কিন্তু বর্ডারগুলোকে সুরক্ষিত করা, কিন্তু সেই বর্ডার থেকে বারংবার যখন সেনাবাহিনীকে এসে আঘাত করছে, আমার দেশের সেনাদেরকে মেরে দিচ্ছে, সেই সময় আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু নরেন্দ্র মোদীর সাথে সাথে আমরা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করছি। আজকে কেন আমরা অমিত শাহের পদত্যাগ দাবি করছি? কারণ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে ব্যর্থ। আজকে চীন আমাদের দেশের জমি দখল করে নিয়েছে। আজকে কিন্তু আমরা দেখছি একের পর এক কাশ্মীরে আজকে বিভিন্ন নাশকতার ঘটনা ঘটছে এবং সমস্ত নাশকতার ঘটনার ফলে আমরা দেখছি রাজনৈতিকভাবে সুবিধা নিচ্ছে বিজেপি। তাই আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রশ্ন করতে চাই, যে আতঙ্কবাদীরা জানে যে এই দেশে একটা যদি এরকম ঘটনা ঘটে সরকার চাপে পড়বে, কিন্তু ঘটনাগুলো এমন সময় ঘটানো হয় যখন যখন বিজেপি চাপে পড়ে তখন তখন আমাদের বর্ডারগুলো উত্তপ্ত হয়ে ওঠে এবং তারপরে যে সেনাদের যে আমাদের বীর সেনারা যারা শহীদ হন তার উপরে ভর করে কিন্তু তারা আবার রাজনৈতিক ময়দানে ফায়দা তোলেন। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রশ্ন করতে চাই, এই আতঙ্কবাদীরা কি এই দেশের যারা সরকার চালাচ্ছেন তাদের হয়ে কাজ করছেন? কারণ এই সরকার যখন যখন বিপদে পড়ে, আজকের দিনে দাঁড়িয়ে আপনারা দেখেছেন যখন সারা দেশে আজকে বিজেপিকে তাড়ানোর একটা রব উঠেছে, সেই সময় কিন্তু একটা অপারেশন সিন্দুর হয়েছে। এর আগে আপনারা দেখেছিলেন, এর আগে কিন্তু আমরা পুলওয়ামা দেখেছি, এর আগে বিভিন্ন ঘটনা দেখেছি, কিন্তু কখনো কিন্তু প্রেস মিডিয়াতে এসে আমার দেশের প্রধানমন্ত্রীকে কোনো কথা আমরা বলতে দেখি না। আমরা কখনো আমার প্রধানমন্ত্রীর মুখে শুনি না যে কিভাবে এই ভারতবর্ষের বেকারত্ব কমানো যাবে, কিভাবে এই ভারতবর্ষের মানুষ কম দামে তারা যাতে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারে, বা কিভাবে এই দেশকে আরো উন্নত দেশে পরিণত করা যায়। আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত যখন পৃথিবীর দেশগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির দিকে যাওয়ার চেষ্টা করছে, সেই সময় আমাদেরকে ধর্মে ধর্মে বিভেদ লাগানোর চেষ্টা করা হচ্ছে। আজকে বলে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর মতো একজন লোক ওই আসনে দাঁড়িয়ে বলে দিচ্ছেন, আমি তো পোশাক দেখলেই বুঝতে পারি, আমি তো লুঙ্গি পরা লোক দেখলেই বুঝতে পারি। কেন দেশের যারা লুঙ্গি পরে তারা দেশের নাগরিক নয়? এই ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন কি শুধু হিন্দুরা, আমরা যারা হিন্দু শুধু কি আমরা তারা স্বাধীন করেছিলাম, নাকি হিন্দু মুসলিম সব ধর্ম মিলে এই ভারতবর্ষকে স্বাধীন করা হয়েছিল? আজকে যে প্রধানমন্ত্রী আজকে আমাদের সংবিধানকে হাতে শপথ নিয়ে
তিনি কিন্তু আজকে যে শপথ নিয়েছিলেন সেই সংবিধানকে তিনি আজকে মানছেন না। আমাদের প্রত্যেককে সংবিধান লড়াইয়ের যে সংবিধান রক্ষার যে লড়াই, সেই লড়াইয়ে আমাদেরকে সামিল হতে হবে এবং এই বাংলা থেকে যাতে একটা বৈধ ভোটারের নাম বাদ না যেতে না যায়, তার জন্য আমাদেরকে মানুষকে সংঘবদ্ধ করতে হবে। কারণ তারা এতদিন দেখেছেন দিল্লি বলুন, হরিয়ানা বলুন, পাঞ্জাব, দিল্লি বলুন, হরিয়ানা বলুন বা মহারাষ্ট্র বলুন, সমস্ত জায়গায় কিন্তু সমস্ত জায়গা থেকে লোকজনদেরকে এনে সেখানকার স্থায়ী ভোটার করে তারা ভোট করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ধরে ফেলার পরে এখন বলছে ভোটার বাড়িয়ে কিন্তু আমরা আর ভোটে জিততে পারবো না। মমতা ব্যানার্জি আমাদের খেলা ধরে নিয়েছে, তাই যাও বাংলায় এসআইআর করো, এসআইআর করে একটা সম্প্রদায়ের নাম কেটে বাদ দাও, তবেই আমাদের জয় আসবে। কিন্তু আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। যতক্ষণ তৃণমূল কংগ্রেসের আপনাদের এই কর্মীরা আপনারা থাকবেন, একটা ভোটারের নামও আমরা বাদ দিতে দেব না। প্রয়োজনে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে দিল্লিতে গিয়ে আমরা আন্দোলন করব এবং বাংলার মানুষের ভোটের যে অধিকার, সেই অধিকার কিন্তু আমরা রক্ষা করব। বিজয় সম্মেলনীতে সবাইকে, আমার বড় যারা আছেন তাদেরকে আমি প্রণাম জানাই, সালাম জানাই। আমার যারা সমবয়সী আছে তাদেরকে আমি শুভেচ্ছা ভালোবাসা জানাই। বিজয় সম্মেলনী করব, করে এলাকায় যাব, মানুষের কি সুযোগ সুবিধা আছে সেগুলো আমরা দেখব এবং বাংলার মানুষকে সংঘবদ্ধ করে আগামী দিনে ভারতবর্ষ থেকে এই বিজেপি নামক অপশক্তিকে আমরা উৎখাত করব। এই কথা বলে আমি সবাইকে আর একবার প্রণাম জানিয়ে, আমার সমস্ত নেতৃত্বদেরকে আমি প্রণাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, রথিন ঘোষ জিন্দাবাদ, কাকলি ঘোষ দস্তিদার জিন্দাবাদ। জয় বাংলা। যারা আমাদের এই 7টি অঞ্চলে যারা সুধী নাগরিকজন, সুধী মানুষজন, সেই 3:30 থেকে আপনারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি মানুষদাকে অনুরোধ করব সকলের মিষ্টি মুখের জন্য ব্যবস্থা করবার। আর আমাদের মঞ্চে যারা আছে, মঞ্চে যে সমস্ত নেতৃত্বরা আছেন, আমি মানুষদাকে বলবো সকলকে মিষ্টিমুখ করবার জন্য।